প্রিয় স্বপ্নজয়ী শিক্ষার্থীরা, তোমরা যারা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো, তোমাদের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। তাই তোমাদের দরকার একটি সাজানো গুছানো সাজেশন এবং প্রচুর মডেল টেস্ট সলভ করা। তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলা শিক্ষা ফাইনাল সাজেশন অ্যান্ড মডেল টেস্ট বইটি। বইটিতে থাকছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশের সাথে 50 সেট মডেল টেস্ট, যা তোমার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বইটি কিনলে তুমি পাবে আমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ। বইটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অভিজাত লাইব্রেরিতে এবং অনলাইন শপে। তোমরা যারা বিশ্ববিদ্যালয় কিংবা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, লাইব্রেরিতে গিয়ে একবার হলো বইটি দেখার অনুরোধ রইল। বই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসিয়াল পেজে ইনবক্স করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই। সবাই একটু কমেন্ট করে জানাই যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু ঝটপট শেয়ার করে দেই বন্ধুদেরকে, যেন সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করতে পারি। তো যারা যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে, আমরা সবাই একটু ক্লাসটি বন্ধুদেরকে একটু শেয়ার করে দেই, যেন সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করতে পারি। অনেকে লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা যারা যুক্ত হয়েছেন, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লাস্ট রিভিশন ক্লাস। তো আমি আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাইলাইট করার চেষ্টা করব, যেহেতু আপনাদের সময় খুবই সীমিত। তো সবাই একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসে, আমরা খুব বেশি সময় নেব না, 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি সবার থেকে। বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। ইনশাল্লাহ আমরা 1 মিনিট পরে ক্লাসটি শুরু করবো। 1 মিনিট সময় তোমাদের থেকে আমি চেয়ে নিচ্ছি। সবাই যারা আমার সাথে যুক্ত আছো, সবাই 1 মিনিটের মধ্যে বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। সব ক্লিয়ার, সব ক্লিয়ার, ওকে ঠিক আছে। সব কিছু ক্লিয়ার থাকলে আমরা খুব দ্রুতই শুরু করছি। আমরা 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সবাই একটু 1 মিনিটের মধ্যে বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করো এবং মেনশন করো। সবাই একটু ক্লাসটি শেয়ার করো এবং মেনশন করে দাও। এবং কে কোথা থেকে যুক্ত আছো, জাস্ট তোমাদের এলাকার নামটা, তোমার জেলার নামটা জাস্ট একটু লিখে দাও। আমি দেখতে চাই আমাদের শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত আছে। ওকে, আজকে আমাদের বাংলা ম্যারাথন ক্লাস শেষ এবং ফাইনাল রিভিশন ক্লাস। এটা আর ম্যারাথন ক্লাস বললাম না, আমি বললাম এটা ফাইনাল রিভিশন ক্লাস। এই ক্লাসে আমরা সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ প্রস্তুতিটা ক্লিয়ার করে দিব। তো যারা যারা আমার সাথে যুক্ত আছো, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। রাজবাড়ি থেকে যুক্ত আছো দেখতে পাচ্ছি, লিখছো আসসালামু আলাইকুম মুইজ মুতাসির ইসলাম। বন্ধুদেরকে একটু শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, মেনশন করো। একটু কমেন্ট বক্সে বসো, কমেন্টগুলো চেক করো। মুইজ একটু ক্লাসে থাকো, হ্যাঁ ওকে। একটু আসি, আমরা আজকে বলছি আমরা ফাইনাল রিভিশন ক্লাস। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উচ্চারণ থেকে। আজকে আমরা উচ্চারণ শেষ করে আমরা জাস্ট রিভিশন দিব। আমি বলছি আজকে ক্লাস থেকে তোমরা হুবহু কমন পাবা। তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, মনোযোগ সহকারে ক্লাসে থাকো, ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে কিন্তু কমন পাবা। যেমন আমরা প্রথমে আলোচনা করব শব্দের শ্রেণী বিভাগ থেকে। শব্দের শ্রেণী বিভাগ একটু খেয়াল করি, শব্দের শ্রেণী বিভাগ টপিক্সটা থেকে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসে। শব্দ কত প্রকার? শব্দ কত প্রকার বলো তো দেখি, শব্দ কত প্রকার? এই প্রকারভেদ নিয়ে আমাদের একটা ঝামেলা আছে। তবে আমি বলে দিই, শব্দ গঠনগত দিক থেকে হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? অর্থগত দিক থেকে কত প্রকার বলো তো দেখি? অর্থগত, আমাকে বলো সবাই, অর্থগত দিক থেকে কত প্রকার? শব্দ গঠনগত দিক থেকে 2 প্রকার, তাহলে অর্থগত দিক থেকে কত প্রকার?
অর্থগত দিক থেকে কত প্রকার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে যুক্ত হয়েছে টাঙ্গাইল থেকে, আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে রাজবাড়ি থেকে, আমাদের ক্লাসে রাজশাহী থেকে অনেকেই যুক্ত আছে, দেখতে পাচ্ছি যুক্ত হচ্ছে সবাই। থ্যাংক ইউ সবাই। একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে অর্থগত দিক থেকে আমাদের এই শব্দ কত প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, সবাই একটু কমেন্ট করো। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, সবাই একটু কমেন্ট করে জানাও তো। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, সবাই একটু কমেন্ট করো তো। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, সবাই একটু কমেন্ট করো তো দেখি। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, সবাই একটু কমেন্ট করো। অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার। ওকে, আমরা আসি। এই যে অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার, এই প্রকারভেদগুলো পরীক্ষা আসে। আমরা মুখস্থ করতে খুব কষ্ট হয়, আমরা পারি না। একটা টেকনিক বলে দিই, মনে রাখবা। গদু অতি উপরে, টেকনিকটা কি? গদু অতি উপরে, টেকনিক হচ্ছে গদু অতি উপরে। গদু কোথায় আছে? গদু আছে অতি উপরে। গদু কোথায়? গদু হচ্ছে অতি উপরে। মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে গদু অতি উপরে। গদু কোথায়? গদু হচ্ছে অতি উপরে। এই গ থেকে মনে রাখবেন, গ থেকে হচ্ছে গঠনগত, গ থেকে কি? গঠনগত। এই দু থেকে হচ্ছে দুই, দু থেকে কত? দুই। তাহলে গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? গঠনগত দিক থেকে শব্দ হচ্ছে দুই প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? দুই প্রকার। তারপর দেখেন অতি, এই অ থেকে হচ্ছে অর্থগত দিক থেকে, অ থেকে কি? অর্থগত। অ থেকে হচ্ছে অর্থগত, অ থেকে কি? অর্থগত, অ থেকে কি? অর্থগত, অ থেকে হচ্ছে অর্থগত, অ থেকে কি? অর্থগত, অর্থগত। তাহলে তি থেকে কি? তি থেকে হচ্ছে তিন, তি থেকে কি? তিন। তাহলে অর্থগত দিক থেকে শব্দ কত প্রকার? অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? তিন প্রকার। উপরে, উপরে, তাহলে রসাও কি? রসাও হচ্ছে উৎস, রসাও থেকে কি? উৎস। তাহলে উৎসগত দিক থেকে কত প্রকার? উৎসগত দিক থেকে এখানে আছে প, তার মানে হচ্ছে পাঁচ প্রকার। উৎসগত দিক থেকে কত প্রকার? উৎসগত দিক থেকে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার? উৎসগত দিক থেকে হচ্ছে শব্দ পাঁচ প্রকার। কত প্রকার? পাঁচ প্রকার। এই ছিল আমাদের এই শব্দের আমাদের ভান্ডার, শব্দ ভান্ডারের প্রকারভেদ, শব্দ ভান্ডারের প্রকারভেদ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে শব্দ গঠনগত দিক থেকে কত প্রকার, তাহলে হবে দুই প্রকার। গঠনগত দিক থেকে দুই প্রকার। অ থেকে হচ্ছে অর্থগত দিক থেকে কয় প্রকার? তিন প্রকার। যদি বলে উৎসগত দিক থেকে কয় প্রকার, হবে পাঁচ প্রকার। এই জায়গাটা একটু ঝামেলা আছে, স্টার দিয়ে রাখেন, একটু স্টার দিয়ে রাখেন। উৎসগত দিক থেকে পাঁচ প্রকার আমাদের, এটা হচ্ছে পুরাতন ব্যাকরণ বই অনুসারে। নোট লিখেন, নোট লিখেন। পুরাতন ব্যাকরণ বই অনুসারে, পুরাতন ব্যাকরণ বই অনুসারে অর্থগত দিক থেকে, মানে এই যে আমাদের উৎসগত দিক থেকে পাঁচ প্রকার পুরাতন ব্যাকরণ বই অনুসারে। কিন্তু নতুন ব্যাকরণ বইতে কি বলছে? নতুন ব্যাকরণ বইতে বলছে যে এখানে উৎসগত দিক থেকে আর পাঁচ প্রকার হবে না। কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার? চার প্রকার, চার প্রকার। এখন কথা হচ্ছে ভাই, নতুন ব্যাকরণ বইতে, নতুন ব্যাকরণে বলছে চার প্রকার, আর পুরাতন ব্যাকরণ বইতে বলছে পাঁচ প্রকার। তাহলে আমি কোনটা দাগাবো? রাইট অ্যান্সার কোনটা? আমি কোনটা দাগাবো? রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার মনে রাখবে এভাবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন তুমি অপশন টেস্ট করবা। যদি চার প্রকার থাকে তাহলে চার প্রকার রাইট অ্যান্সার, যদি চার না থাকে তাহলে পাঁচ প্রকার অবশ্যই রাইট অ্যান্সার, যদি চার পাঁচ দুইটাই থাকে তাহলে কোনটা উত্তর করবে? চার পাঁচ দুইটাই আছে তাহলে কোনটা উত্তর করবে? চার পাঁচ দুইটা আছে তাহলে কোনটা উত্তর হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? যদি চার পাঁচ দুইটা থাকে রাইট অ্যান্সার কোনটা হবে? চার পাঁচ দুইটা আছে, রাইট অ্যান্সার কোনটা হবে? চার পাঁচ দুইটা থাকলে মনে রাখতে হবে সবসময় যে নতুন যেটা আছে সেটা রাইট অ্যান্সার। তাহলে চার আর পাঁচ যদি দুইটা থাকে সেক্ষেত্রে চারটা হবে রাইট অ্যান্সার। চারটা কত হবে? রাইট অ্যান্সার। চারটা কত হবে? রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমরা একটু আসি।
তাহলে আমরা দেখলাম গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? 2 প্রকার। সেই গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার কি কি একটু আসি। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলো? যে শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। সেগুলোকে কি বলা হয়? মৌলিক শব্দ। আর যে শব্দগুলো ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। কি বলা হয়? সাধিত শব্দ। সাধিত শব্দ। সাধিত শব্দ। ওকে, এখন একটু আমাকে বলো দেখি সবাই, যে দেখো অর্থগত দিক থেকে আবার শব্দ 3 প্রকার। অর্থগত দিক থেকে কত প্রকার? শব্দ 3 প্রকার। যেমন দেখো আমি বলছিলাম যৌগিক শব্দ, রুরু বা রুরি শব্দ, একটা হচ্ছে যোগরুরি শব্দ, একটা হচ্ছে যোগরুরি শব্দ। এই হচ্ছে আমাদের অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? 3 প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? 3 প্রকার। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার? 3 প্রকার। এই শব্দগুলো থেকে তোমরা একটু ভালোভাবে দেখতে পারো যে রুরু শব্দ কি, রুরু শব্দ কি। দেখো যৌগিক শব্দ, যৌগিক শব্দ কি? যে শব্দগুলোকে ভাঙা যায়, যেমন মধুর, গায়ক, কর্তব্য, বায়না, এগুলো হচ্ছে আমাদের পাগলামি, এগুলো হচ্ছে কি পাগল যোগ, আমি পাগলামি, ঠিক আছে? এগুলো হচ্ছে যৌগিক শব্দ। এগুলো কি? যৌগিক শব্দ। এগুলোকে ভাঙা যায়। মনে রাখার টেকনিক দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে পড়ে নিও, ঠিক আছে? মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দৌহত্রকে নিয়ে দেখো যৌহত্রকে নিয়ে চাকা মারাতে গিয়ে দেখলেন পিতৃহীন চালক পাঠক মিথালির সঙ্গে পাগলামি করছে। তাহলে এই টেকনিক দিয়ে দেখেন, আপনি দেখেন মধুর, গায়ক, কর্তব্য, তারপর হচ্ছে বাবুয়ানা, রাধুনী, দৌহত্র, তারপর হচ্ছে চিকামারা, তারপর হচ্ছে পিতৃহীন চালক, তারপর হচ্ছে পাঠক মিতালি, সঙ্গে নাই পাগলামি। তাহলে এগুলো সবগুলো শব্দ কি শব্দ? সবগুলো শব্দ হচ্ছে আমাদের যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দগুলোর মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ যৌগিক শব্দ। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দ কি? যে শব্দগুলোকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। আমি কথা দিচ্ছি তোমাদের এই ক্লাস থেকে কমন আসে ভাই, ঠিক আছে? আমি এরকম বলি না যে আমার ক্লাস করলে তুমি একদম 10টা প্রশ্ন কমন পাবা, 20টা প্রশ্ন কমন আসবে। ভাই 20টা প্রশ্ন যদি আমি কমন দিতে পারি তাহলে তো আমি প্রশ্ন করতাম, তাই না? এরকম চাপাবাজি গল্প করার কিছু নাই। এক ক্লাস করলে একদম সব কমন, এক ক্লাস করলেই ঢাবি চান্স, আমি এরকম বলতে রাজি না। কারণ ভাই এগুলো মিথ্যা কথা, ফাও কথা, বুকাস কথাবার্তা বলে লাভ নাই। তবে আমি এটা বলতে পারি যে এই ক্লাসটা করলে এইখানে যে টপিকসগুলো পড়াবো আগামী 1 ঘন্টায়, আমি কথা দিচ্ছি তোমাকে এখন যে টপিকসগুলো পড়াবো সেই টপিক্স থেকে কমন আসবে। ইভেন তুমি এই ক্লাসগুলো করলে শব্দ ভান্ডার থেকে একটা প্রশ্ন কমন আসে, তুমি আমার ক্লাসটা করলে শব্দ ভান্ডার থেকে একটা প্রশ্ন কমন পাবা। তুমি আমার ক্লাসে যদি করো, এরপরের যে টপিক্স আছে সেই টপিক্স করলে তুমি একটা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? চাপাবাজি গল্প করতে পারি না, এর জন্য সমস্যা। যেমন আমাদের এই যে শিক্ষা বই থেকে তুমি দেখো, আমাদের এই শিক্ষা বই থেকে 152 পৃষ্ঠার একটা বই, 152 পৃষ্ঠার বই থেকে প্রশ্ন কমন আসছে কয়টা? 8টা। 12টা প্রশ্ন থেকে 8টা প্রশ্ন কমন আসছে। এটা এনাফ ভাই, এনাফ। আমি মনে করি এটা এনাফ, বড় ভালো, আলহামদুলিল্লাহ। কমন মানে 8টা প্রশ্ন কমন আসছে 152 পৃষ্ঠার বই থেকে। এখন আমি যদি এই বইটা বিক্রি করার জন্য এসে বলতাম আমার এই বই পড়লে তুমি 100% কমন পাবা, আমার এই বই পড়লে আর পৃথিবীর কোনো বই পড়া লাগবে না, এগুলো ছিল মিথ্যা কথা। ভাই 152 পৃষ্ঠার বই পড়ে যদি তুমি কমন পাও, তাহলে বাজারে যে 1000 পৃষ্ঠার বইগুলো আছে সেগুলো কি এমনি এমনি বানাইছে? চেহারা দেখাতে বানাইছে না? আর তাও তো ভালো 152 পৃষ্ঠা। এখানে অনেকে আছে 52 পাতার শিট, শুধু 52 পাতার পিন মেরা সাজেশন এই না বলবে যে এই সাজেশন পড়লে এখান থেকে 100% কমন আসবে, তার তো আর কিছু পড়া লাগবে না। এগুলো হচ্ছে চাপাবাস ভাই। 152 পাতার শিট চটি পড়ে কখনো চান্স পাওয়া যায়? এই শিট পড়ে চান্স পাওয়া যায়? এগুলা কি কথাবার্তা? এত সহজে চান্স পাওয়া যায়? এত সহজ চান্স পাওয়া? আরে ভাই 52 পাতা যদি চান্স পাওয়া যেত পড়া, 52 দিন তো তুমি পাইছিলে, এক পাতা একদিন করে পড়তা, তাইলেই তো চান্স পাইতা। এগুলো যারা বলে তারা বাটপার, ধোকাবাজ, প্রতারক, ঠিক আছে? ক্লাসের নামে প্রতারণা করতে আসছে, বাটপারি করতে আসছে, বুঝতে পারছো? এখন কথা বললে বলবা যে ভাই এগুলা বলে। তো তোমরা এখনো কি অন্ধ নাকি ভাই? বুঝো না কিছু? না পড়া চান্স পাওয়া যায়? পড়াশোনায় মন দাও। আমি তোমাকে বলছি যে এই ক্লাসটা করলে তুমি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়াবো, 2-3টা প্রশ্ন কমন পাবা। ক্লাসটা শেয়ার দাও, ভাল লাগে নাই। কিন্তু আমি যদি বলতাম এই ক্লাসটা করো, এই ক্লাসটা করলে তোমাকে একটা গিফট দিব, ভাল লাগতো। 300 প্রশ্নের গিফট। আর ভাই 300 প্রশ্ন, এখান থেকে 3000 প্রশ্ন করতে পারবা। তো তোমরা তো বুঝো না এগুলা, তোমাদেরকে আই ওয়াশ করে, ব্রেইন ওয়াশ করে। ভালো কথা বললে তোমাদের ভালো লাগে না, তো তখন কি করতে? তখন গিফট এই সেই হ্যান তেন এগুলো বলে। ভাই ক্লাসটা করো, মন দিয়ে করো, ক্লাস শেষে এখান থেকে কমন দেখাবো, ঠিক আছে? তুমি না হয় আজকে পিন করে রাখো, আমার এই কথাগুলো রেকর্ড করে রাখো। ভাই আপনি বলছিলেন আপনার এই ক্লাস থেকে প্রশ্ন কমন আসবে, আসলো না কেন? দেখো আজকে পিন করে রাখো, এখন বলতেছি রেকর্ড করে রাখো। প্রশ্ন কমন না আসলে এরপরে বইলো। ওকে, অনেক কথা বলছি, কিছু মনে করো না, কারণ পরীক্ষা তোমাদের আগে। এখনো তোমরা অন্ধ, এখনো তোমরা রাস্তাঘাট চিনো না।
এখনো মানুষ চেনো না। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। তো দেখো আমরা বলছি রুরো বা রুরি শব্দ। রুরো বা রুরি শব্দের মধ্যে কি কি আছে দেখো, তৈল ভাজা সন্দেশ। দেখো তৈল ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য, দেখো মনে রাখার টেকনিক, যে রুরো বা রুরি শব্দ মনে রাখার টেকনিক, তেলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। তাহলে দেখো আমি কথাগুলো কি বলছি একটু খেয়াল করো। বলছি তিলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার, একটু খেয়াল করো, তিলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। তাহলে তুমি খেয়াল করো, তিল আছে, ভাজা আছে, সন্দেশ আছে, গবেষণা আছে, রাখাল আছে, প্রবীণ আছে, শ্বশুর আছে, পাঞ্জাবি আছে, হস্তি আছে, দারুণ আছে, বাঁশি আছে, হরিণ, তারপর হচ্ছে মণ্ডূপ আছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে রুরো বা রুরি শব্দ। তাহলে রুরি বা রুরি শব্দ মনে রাখার টেকনিক কি? রুরো বা রুরি শব্দ। হৃদয় একটু দেখো তো, বোর্ডটা লাফাচ্ছে, ক্লাসটা একটু ক্যামেরাটা ঠিক করে দাও। দেখো তিলে ভাজা সন্দেশকে গবেষণার জন্য এক রাখাল প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। তাহলে এই টেকনিকটা যদি তুমি মাথায় রাখো, এই টেকনিকটা যদি তুমি জাস্ট মাথায় রাখো, আশা করি তোমার এখান থেকে প্রশ্ন যদি আসে যে রুরো বা রুরি শব্দ কি, তুমি মনে রাখতে পারবা। এরপর যোগরুরু শব্দ কি? রাজপুত, পঙ্কজ, সরোজ, আর জলদি, আর মহাযাত্রা, এগুলো হচ্ছে যোগরুরি শব্দ। ঠিক আছে, এখানে মনে রাখার টেকনিক আছে। চারটা প্রশ্ন যদি মনে না রাখতে পারো তাহলে মনে রাখার টেকনিক দিয়ে মনে রাখো। ওকে ওকে, আমরা একটু আসি। এরপর আসি উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার। উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার? উৎসগত দিক থেকে শব্দ কত প্রকার? এখানে খেয়াল করো, আমি লেখা দিছি ভাই, উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এ হচ্ছে 5 প্রকার। কিন্তু নবম দশম শ্রেণীর নতুন ব্যাকরণ যে বই আসছে, সেই বইতে বলছে না, উৎসগত দিক থেকে শব্দ হচ্ছে চার প্রকার। কি কি? এখানে অর্ধ তৎসম আর হচ্ছে তৎসম, এই দুইটা শব্দকে বলছে ভাই অর্ধ তৎসম আর তৎসম বলে কোনো কিছু নাই। এই অর্ধ তৎসম আর তৎসম দুইটাই কি? তৎসম শব্দ। ভাই অর্ধ তৎসম আর তৎসমের মধ্যে পার্থক্যটা আগে কি ছিল? অর্ধ তৎসম আর তৎসমের মধ্যে পার্থক্যটা ছিল, একটু খেয়াল করো, পার্থক্যটা ছিল, স্যার বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে? ওকে, তাহলে একটু খেয়াল করো। বলছে অর্ধ তৎসম আর তৎসমের মধ্যে পার্থক্য কি? অর্ধ তৎসম আর তৎসমের মধ্যে পার্থক্য হচ্ছে সংস্কৃত থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় সরাসরি আসছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। আর সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসার সময়, এই বাংলাতে আসার সময় যে শব্দগুলো পরিবর্তন হয়ে আসছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে আমি বলতেই পারি, সংস্কৃত থেকে যে শব্দগুলো পরিবর্তন না হয়ে যেভাবে আছে সেভাবেই বাংলা ভাষায় আসছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। আর সংস্কৃত থেকে যেগুলো মেকআপ কইরা নিজের চেহারা পরিবর্তন হয়ে আসছে সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। ঠিক আছে, কিন্তু নতুন ব্যাকরণ বইতে বলতেছে অর্ধ তৎসম আর তৎসম বলে কোনো কিছু নাই, সবটা একটাই শব্দ, সেটা হচ্ছে তৎসম শব্দ। ওকে, তাহলে বাকি আছে কি? তদ্ভব, দেশি, বিদেশি। ওকে আসেন, তদ্ভব, দেশি, বিদেশি সবগুলো কিভাবে মনে রাখবেন বলে দিচ্ছি। ওকে, আমি বলছিলাম তৎসম শব্দ, কি বলছিলাম? তৎসম শব্দ দেখেন এখানে কি কি বলছি, যে কোন শব্দের বানানে মূর্ধন্য স, আমার সাথে লিখে রাখেন তৎসম শব্দ মনে রাখার টেকনিক। তৎসম শব্দ মনে রাখার টেকনিক একটু খেয়াল করো হৃদয়। তৎসম শব্দ মনে রাখার টেকনিক কি? তৎসম শব্দ মনে রাখার টেকনিক হচ্ছে শব্দের বানানে মূর্ধন্য স, এটা একটা সহজ নিয়ম আছে। নিয়মটা কি? আমরা জানি নত্য সত্যবিধানের ক্লাস পড়ছি, যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব লেখার বিধানকে কি বলে? নত্য ও সত্যবিধান বলে। আমরা গত ক্লাসে পড়ছি তৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব লেখার বিধানকে কি বলে? নত্য ও সত্যবিধান বলে। লাফাচ্ছে কেন ক্যামেরা? এরকম করে, এরকম তো আগেও ছিল, আগে তো সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, কই লাফাইতো না তো। এখন দেখো তো, স্যার চোখ নষ্ট হয়ে গেল।
ঠিক আছে? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে ফাইন, থ্যাংক ইউ হৃদয়, যাও তুমি বসে যাও। ওকে, ক্যামেরার পিছন থেকে আমার ভাই ছোট ভাই হৃদয় হেল্প করলো যে মূর্ধন্য আর হচ্ছে মূর্ধন্যস্ব। মূর্ধন্য আর মূর্ধন্যস্ব নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। মূর্ধন্য আর মূর্ধন্যস্ব থেকে কনফিউশনটা কি একটু খেয়াল করি। মূর্ধন্য আর মূর্ধন্যস্ব, তৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব ব্যবহারের নিয়মকে নত্য সত্যবিধান বলি। তার মানে কি তৎসম শব্দের বানানে মূর্ধন্য মূর্ধন্যস্ব থাকে। তৎসম শব্দের বানানে কি থাকে? মূর্ধন্য মূর্ধন্যস্ব থাকে তৎসম শব্দের বানানে। তার মানে আমরা বলতেই পারি যে তৎসম শব্দের বানানে কি থাকবে? মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব থাকবে। আচ্ছা, মূর্ধন্য আর মূর্ধন্যস্ব মিলে যদি একটা বর্ণ হয় সেটাকে কি বলে? এটাকে এই বর্ণটার নাম কি? এই বর্ণটা হচ্ছে যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটাকে ভাঙলে কি পাওয়া যায়? ভাঙলে পাওয়া যায় মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য। মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য, মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য কি পাওয়া যায়? মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য পাওয়া যায়। মূর্ধন্যস্ব যোগ মূর্ধন্য পাওয়া যায়। তো একটু খেয়াল করি সবাই। তাহলে দেখেন তৎসম শব্দের বানানে সবাই লিখবেন। তৎসম শব্দের বানানে মূর্ধন্য, মূর্ধন্যস্ব, শয়ন, ক্ষয়ন, রসাও, তারপর হচ্ছে দীর্ঘই, এই যে দীর্ঘই, তারপর হচ্ছে বিসর্গ, তারপর হচ্ছে হয়ন, ক্ষীয়ন, ক্ষীয়ম, এগুলো যদি থাকে, এই বর্ণগুলো যদি থাকে তৎসম শব্দের বানানে, তাহলে সেই শব্দটা যেই শব্দের বানানে, যে কোনো শব্দের বানানে, যে শব্দের বানানে এই বর্ণগুলো থাকবে সেই শব্দের বানানটা হবে তৎসম শব্দ। সেই শব্দটা কি হবে? তৎসম শব্দ। 2 নম্বর রুলস হচ্ছে তৎসম উপসর্গ যুগে যে 20টা তৎসম উপসর্গ আছে, প্রপরা, পরিপতি, অপসম, আশু, দুর্বি, নি, নির, অতি, অদি, অনু, অব, অবি, অবি, উপ, উত, এই যে উপসর্গগুলো আছে, এই উপসর্গগুলোর মধ্যে চারটা উপসর্গ আছে। আ, সু, বি, নি, এই চারটা উপসর্গ হচ্ছে খাঁটি বাংলাতে আছে। এই চারটা বাদে যে 16টা উপসর্গ আছে, এই 16টা উপসর্গ দিয়ে যে শব্দগুলো তৈরি হয় তার অধিকাংশ শব্দই হয় তৎসম শব্দ। এরপর দেখি তৎসম সন্ধি। তৎসম সন্ধিকে আমরা জানি সন্ধি হচ্ছে দুই প্রকার, দুই ধরনের শব্দের সন্ধি হয়। একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। তাহলে তৎসম শব্দের সন্ধি হয় কখন? আমরা জানি বিসর্গ সন্ধি যেগুলো আছে এগুলো হচ্ছে তৎসম সন্ধি। তাহলে তৎসম প্রত্যয় দ্বারা যুক্ত যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে তৎসম শব্দ। চিন্তা ভাবনা ছাড়া তৎসম সন্ধি বা তৎসম প্রত্যয় যুক্ত যে শব্দগুলো আছে সবগুলোই হচ্ছে তৎসম শব্দ। ওকে, এরপর আসি ভূমণ্ডল। ভূমণ্ডল সম্পর্কিত শব্দগুলোর বেশিরভাগ শব্দই হয় কি? তৎসম শব্দ। তাহলে ভূমণ্ডল সম্পর্কিত কি কি আছে? যেমন আছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, জ্যোৎস্না, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। এগুলো কি শব্দ? তৎসম শব্দ। এরপর একটু দেখি যে গুরুত্বপূর্ণ কিছু তৎসম শব্দ আছে। গুরুত্বপূর্ণ কিছু তৎসম শব্দ আছে, সেগুলো মনে রাখবেন কিভাবে? মনে রাখার টেকনিক হচ্ছে যে একটু দেখেন, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য নারিকেল নিয়ে গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা সন্ধ্যাবেলা স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে শ্রাদ্ধ খেতে যায়। আসার সময় পথে ববন, চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদি দেখে তারা প্রণাম জানায় এবং পায়ের ধুলি নেয়। ঠিক আছে? তাহলে দেখেন আমি টেকনিকটা কি বলছি? টেকনিকটা বলছি নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য। খেয়াল করেন, নিমন্ত্রণ পত্র পেয়ে পাত্র দেখার জন্য গ্রামের ধর্মপ্রাণ গৃহিণীরা নারকেল নিয়ে বৃষ্টির দিনে কি করে? স্বর্ণ এবং রত্ন পরে বৃষ্টির দিনে তারা শ্রাদ্ধ খেতে যায়। আসার সময় ভবন, চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদি দেখে তারা প্রণাম জানায় এবং ধুলি নেয়। এই শব্দগুলো দেখে দেখেন সবগুলো হচ্ছে তৎসম শব্দ। নিমন্ত্রণ পত্র, পাত্র, নারিকেল, গ্রাম, ধর্ম, প্রাণ, গৃহিণী, সন্ধ্যা, স্বর্ণ, রত্ন, বৃষ্টি, শ্রাদ্ধ, ভবন, ঝর্ণা, চন্দ্র, সূর্য, তারকা, প্রণাম, ধুলি। তাহলে এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে তৎসম শব্দ। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে তৎসম শব্দ। দেখবেন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। বুঝতে পারছেন? ওকে, এরপরে আছি। এছাড়াও দেখেন লেখা আছে, এছাড়াও ব্যাকরণের যত টপিকস আছে, যত অধ্যায় আছে, সবগুলোর নামই হচ্ছে তৎসম শব্দ। তাহলে ব্যাকরণ বইতে যত টপিক্সের নাম আছে, সন্ধি, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, প্রকৃত প্রত্যয় যা আছে, সবগুলো টপিক্সের নাম কি? সবগুলো টপিক্সের নাম হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। যদি বলা হয় যে এই ব্যাকরণ শব্দটা নিজে কোন শব্দ? এই ব্যাকরণ শব্দটাও তৎসম শব্দ। তাহলে ব্যাকরণ শব্দটি কি শব্দ? তৎসম ভাষার শব্দ। তাহলে ব্যাকরণ বইয়ে যে টপিকসগুলোর নাম আছে সেটা কোন শব্দ? সেটাও ভাই তৎসম শব্দ। ক্লিয়ার? ওকে, এরপর একটু আসি সবাই একটু খেয়াল করি। অর্ধতৎসম। অর্ধতৎসম মানে কি? যে তৎসম শব্দগুলো আছে, সেগুলো যদি বাংলা ভাষায় কোনো রূপ পরিবর্তন করে আসে, তাই সেগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ। যেমন আছে গৃহিণী। কি আছে? গৃহিণী। এই গৃহিণী যদি সরাসরি বাংলা ভাষায় আসে তাহলে এটা হবে তৎসম শব্দ, কিন্তু গৃহিণী থেকে যখন গিন্নি হয়ে যাবে তখন সেটা হবে অর্ধতৎসম শব্দ। কি হবে? অর্ধতৎসম শব্দ। যেমন আমি যদি বলি জ্যোৎস্না, জ্যোৎস্না হচ্ছে তৎসম শব্দ, কিন্তু যখন এটা পরিবর্তন হয়ে হবে জ্যোৎস্না, এটা হবে অর্ধতৎসম শব্দ। আছে প্রণাম।
প্রোনাম শব্দটা হচ্ছে তৎসম শব্দ, যখন প্রোনাম থেকে হয়ে যাবে প্যান নাম তখন হবে সেটা অর্ধ তৎসম শব্দ। দেখো আমার বইতে আমি লিখে দিছি, তৎসম শব্দ বলে কিছু, অর্ধ তৎসম বলে কোনো কিছু নাই, অর্ধ তৎসম বলে কোনো কিছু নাই, কিন্তু আছে সবই তৎসম শব্দ, যা আছে সবই কি তৎসম শব্দ, যা আছে সবই কি তৎসম শব্দ, যা আছে সবই কি তৎসম শব্দ। ওকে, এরপর একটু আসি, সবাই শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমি বললাম যে তদ্ভব শব্দ কি। তদ্ভব হচ্ছে খাঁটি বাংলা শব্দ। তদ্ভবগুলো কি খাঁটি বাংলা শব্দ, যে শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রকৃতির মাধ্যমে পরিবর্তন হয়ে বাংলা ভাষা এসেছে সেগুলোকে বলা হয় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। যেমন হাত পা মাথা চোখ, দেখো হাত পা মাথা চোখ মা বনসই আজ কাজ কাবার বাগ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। কিভাবে মনে রাখবা আমার সাথে দেখো, ছন্দ করে একটু পড়ো। হাত পা মাথা চোখ মা বনসই আজ কাজ কামার বাগ। দেখো হাত পা মাথা চোখ, আমার সাথে বলো, হাত পা মাথা চোখ, হাত পা মাথা চোখ মা বনসই আজ কাজ কামার বাগ, আজ কাজ কামার বাগ। তাহলে দেখো হাত পা মাথা চোখ মা বনসই আজ কাজ কামার বাগ, আজ কাজ কামার বাগ, এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এরপর আসি দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলো, দেশি শব্দগুলো মনে রাখার জন্য একটা চারটা গল্পের একটা টেকনিক আছে। 4 পর্বে একটা গল্প শোনাবো, সেই গল্প থেকে দেখবা তোমাদের মনে থাকবে। কিভাবে মনে রাখবে দেশি শব্দগুলো, দেখো প্রথম পর্ব একটা বিয়ের গল্প করতেছি, বিয়ের গল্প। প্রথম পর্বে বিয়ে করবে আমাদের খোকা সাহেব। খোকা বিয়ে করবে কোথায়, খোকা বিয়ে করবে গঞ্জে। খোকা বিয়ে করবে কোথায়, গঞ্জে। তাই তিনি কি পড়েছে, টুপর পড়েছে, আর কি পড়ছে, ধুতি পড়ছে। তাহলে খোকা বিয়ে করবে কোথায়, গঞ্জে, তাহলে তার জন্য কি পড়ছে, গঞ্জে টুপর পড়ছে, ধুতি পড়ছে। তার জন্য তিনি বউয়ের জন্য কি নিয়ে যাচ্ছে, বউয়ের জন্য নিয়ে যাচ্ছে মুক্তার মালা। কিসের মালা, মুক্তার মালা। মুক্তা কোথা থেকে তৈরি হয়, ঝিনুক থেকে। মুক্তা কোথা থেকে তৈরি হয়, ঝিনুক থেকে। সে যে বিয়ে করতে যাবে তাহলে কি বাজাতে বাজাতে যাচ্ছে, ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে। খোকার সাথে আর কে যাচ্ছে, খোকার সাথে পাল তোলা ডিঙি নৌকা দিয়ে যাচ্ছে খোকার বোন খুকি, খোকার বোন খুকি, খোকার বোন খুকি। এখন আসি, খোকা যে বিয়ে করবে তাহলে খোকার বউ দেখতে কেমন, খোকার বউ দেখতে কচি, বয়স কত তার 20, চোখ দুটি তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পরা, মুখটা তার খেমটাওলি, নাম তার ডাব, নাম তার ডাব। এগুলো হচ্ছে সবগুলো দেশি শব্দ। এগুলো কি শব্দ, এগুলো সবগুলো হচ্ছে দেশি শব্দ। এগুলো কি শব্দ, দেশি শব্দ। বিয়ের দ্বিতীয় পর্ব, খোকার আগমনের খবর শুনে কি করা হচ্ছে, দেখো তো বিয়ে হলে নতুন জামাই যদি যায় শ্বশুর বাড়ি তখন কি করা হয়, তখন ধান বানা হয়, পিঠা বানানো হয়, তাই না। দেখো খোকার আগমনের খবর শুনে ধান বানা হচ্ছে ডেকিতে, কুলাতে সেই ধান ধারা হচ্ছে, পিঠা বানানো হবে এবং মুড়ি রান্না হবে, মুড়ি বানানো হবে। তাহলে মুড়ি পিঠা এগুলো রান্না হবে কিসে, এগুলো হবে হাঁড়ি পাতিলে। কিসে রান্না হবে, হাঁড়ি পাতিলে। হাঁড়ি পাতিলে আগুন দেবে কি দিয়ে, আগুন দিবে খড়ের চুলা দিয়ে, আগুন দিবে খড়ের চুলায় আগুন দিবে। তাহলে খোকা যে আসছে, খোকাকে কি শুধু আপনার পিঠাই খাওয়াবেন আর কিছু খাওয়াবেন না, খোকাকে মাছ খাওয়াবো আমরা। কি মাছ খাওয়াবো, নদীর মাছ ট্যাংরা, আর একটা বড় মাছ খাওয়াবো, নাম হচ্ছে কাতল। তাহলে কি কি মাছ খাওয়াচ্ছি আমরা খোকাকে, ট্যাংরা আর কাতল। এই মাছগুলো ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। এই মাছগুলো ধরা হয়েছে কি দিয়ে, কোচ দিয়ে। আর এই মাছগুলো কাটা হবে কি দিয়ে, বটি দিয়ে। কি দিয়ে, বটি দিয়ে। আর এত সকল আয়োজন কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। কিসের জন্য, খোকার পেট ভরানোর জন্য। তাহলে দেখেন আমরা কি বললাম, খোকা বিয়ে করবে কোথায়, গঞ্জে। তাই তিনি কি করছে, টোপর পরছে, আর কি পরছে, ধুতি পরছে। তিনি বউয়ের জন্য নিয়ে যাচ্ছে মুক্তার মালা। মুক্তা তৈরি হয় ঝিনুক থেকে। ঢোল আর ডিঙি দিয়ে যাচ্ছে, ঢোল বাজাতে বাজাতে ডিঙি, পাল তোলা ডিঙি নৌকা দিয়ে যাচ্ছে। খোকার সাথে যাচ্ছে খোকার বোন খুকি। আমাদের ভাবি সব দেখতে কচি, বয়স তার 20, চোখ দুটি তার ডাগর ডাগর, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে তার নথ পড়া, মুখটা তার খেমটাওলি, নাম তার ডাব। গল্পের প্রথম পর্ব শেষ। গল্পের দ্বিতীয় পর্ব দেখেন, বিয়ে খোকার আগমনের খবর শুনে ধান বানা হচ্ছে ঢেকিতে, ধান ঝাড়া হচ্ছে কুলাতে, বানানো হবে পিঠা আর মুড়ি, রান্না হচ্ছে হাঁড়ি আর পাতিলে, রান্না হবে খড়ের চুলায়, ট্যাংরা মাছ আর কাতল মাছ খাওয়ানো হবে। ট্যাংরা কাতল ধরা হয়েছে কোচ দিয়ে, কাটা হচ্ছে বটি দিয়ে, আর খাওয়ানো হবে খোকার পেট ভরিয়ে। ঠিক আছে, এগুলো হলো আমাদের গল্পের দ্বিতীয় পর্ব। আমার সাথে শিক্ষার্থী বন্ধুরা যারা আসো, যদি গল্পটা ভালো লেগে থাকে সবাই কমেন্টে এসে লাভ রিয়েক্ট দাও, সবাই কমেন্টে এসে লাভ রিয়েক্ট দাও, সবাই কমেন্টে এসে একটা লাভ রিয়েক্ট দাও, কমেন্ট করো, লাভ রিয়েক্ট কমেন্ট করো। আর সবাই একটু যার যার টাইমলাইন থেকে হাইলাইট লিখে @হাইলাইট লিখে কমেন্ট করো, @হাইলাইট লিখে কমেন্ট করো, @হাইলাইট লিখে কমেন্ট করো, সবাই সবাই সবাই। ওকে, আমরা গল্পের তৃতীয় পর্বে যাই। গল্পের কত পর্ব, তৃতীয় পর্ব। গল্পের তৃতীয় পর্ব একটু খেয়াল করি সবাই, সবাই একটু গল্পের তৃতীয় পর্ব আসি। গল্পের তৃতীয় পর্ব, তৃতীয় পর্বে আসার আগে সবাই একটু কমেন্ট আমরা লাভ রিয়েক্ট কমেন্ট করি, সবাই একটু লাভ রিয়েক্ট কমেন্ট করি।
ওকে 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 ঠিক আছে, কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। ওকে, সবাই একটু @হাইলাইট লিখে দিই, @হাইলাইট লিখে দিই। ওকে, দেখো গল্পের তৃতীয় পর্ব, গল্পের কত পর্ব? তৃতীয় পর্ব। এই পর্বে দেখো খোকা 20 দিন পর, বিয়ের 20 দিন পর খোকা গেল হাটে কি কিনতে? টক তেঁতুল জলপাই কিনতে। কি কিনতে? টক তেঁতুল জলপাই কিনতে। তাহলে বিয়ের কয়দিন হয়েছে? বিয়ের 20 দিন হয়েছে। খোকা গেছে হাটে টক তেঁতুল জলপাই কিনতে। কার জন্য? আমাদের ভাবির জন্য। কার জন্য? আমাদের ভাবির জন্য। ভাবি কোথায় দাঁড়ায় আছে? ভাবি অপেক্ষা করতেছে, ভাবি অপেক্ষা করতেছে গোমটা দিয়ে মাচার উপর দাঁড়ায় অপেক্ষা করতেছে। মাচাটা কোথায় ছিল? মাচাটা ছিল ঝাউ গাছের পাশে, ঝাউ গাছের পাশে। তাহলে এই যে মাচায় আছে, মাচায় আইসা আমাদের ভাবি বৈশা আছে। ভাই আসবে কখন? ভাইয়ের জন্য বলতেছে কই খোকা তো আসে না, কই গেল, এখনো আসতেছে না কেন? তাহলে ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে মাচাতে। খোকা হেলে দুলে আসতেছে মাঠের মাঝখান দিয়ে। কোথা থেকে আসতেছে? মাঠের মধ্য দিয়ে আসতেছে। এই দেখে আমাদের ভাবি মই দিয়ে নামলো। এই মাচা, উপরে মাচা আছে, মাচা থেকে কি দিয়ে নামছে? মই দিয়ে নামছে। মাচা থেকে কি দিয়ে নামছে? মই দিয়ে নামছে। নামার পর আমাদের ভাইয়ের জন্য দুইটা জিনিস নিয়ে দাঁড়ায় আছে। ভাই লেট করছে, ভাইয়ের জন্য দুইটা জিনিস নিয়ে দাঁড়ায় আছে। একটা হচ্ছে লাঠি, একটা হচ্ছে ঝাঁটা। একটা হচ্ছে লাঠি, একটা হচ্ছে ঝাঁটা। লাঠি আর ঝাঁটা নিয়ে আমাদের ভাইয়ের জন্য দাঁড়ায় আছে। ঠিক আছে, এখন আমাদের এই যে খোকার বউ, মানে মিন্স আমাদের ভাবি, ভাবির যে এত প্রশংসা করলাম, ভাবি দেখতে কেমন, ভাবি গায়ের রং কেমন, এটা কিন্তু একবারও বলি নাই। দেখো আমরা বলে ফেলি ভাবির গায়ের রং কেমন। ঠিক আছে, ভাবির গায়ের রং কেমন? ভাবির গায়ের রং হচ্ছে কয়লা সুন্দরী। ভাবির গায়ের রং কিরকম? কয়লা সুন্দরী। ভাবির গায়ের রং কিরকম? কয়লা সুন্দরী। আমার সাথে যে শিক্ষার্থী বন্ধুরা যুক্ত হচ্ছে সবাই একটু ঝটপট কমেন্ট করবা শিখা পেজ থেকে। আমি জাস্ট শিখা পেজের কমেন্টগুলো তোমাদের পড়ছি। আমাদের এই পেজে শিখা পেজ থেকে তোমরা সবাই একটু কমেন্ট করবা, লিখবা। ফেসবুকে এসে শিখা লিখে সার্চ করলে আমাদের পেজটা চলে আসবে। আমাদের এই শিখা পেজ থেকে আমি কমেন্টগুলো পড়ছি। ঠিক আছে, তো যারা কমেন্ট করতে চাও শিখা পেজ থেকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। ওকে, গল্পের তৃতীয় পর্ব শেষ, চতুর্থ পর্বে চলে যায়। চতুর্থ পর্বে আমরা দেখি খোকার দাম্পত্য জীবন কেমন কাটছে। খোকার দাম্পত্য জীবন কেমন কাটছে আমরা একটু দেখি, চলেন। খোকার দাম্পত্য জীবন। বিয়ের 20 বছর পর খোকা একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে, জারুল কাঠের চুঙ্গার উপর বসে চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। এমন সময় ঝিঙা এবং লাউ দিয়ে যে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল, তা খেতে খেতে দেখতে পারলো তার পিছন দিয়ে তার বাচ্চা দুইটা কামড় দিয়ে ধরছে। কি করছে? কামড় দিয়ে ধরছে। মানে খোকার ছেলে মেয়ে, আমাদের ভাইস্তা। তাহলে এই বাইস্তাগুলো দেখতে কিরকম? এক একটা মোটা কালো টাক পরা, এক একটা দেখতে বানরের ছাও। তারা ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়ায়। তারা কি করে? ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়ায়। ডিগবাজি দিতে দিতে কি করে? ঘুড়ি উড়ায়। একটু খেয়াল করেন। হ্যাঁ, কয়লা সুন্দরী আমাদের ভাবি সাহেব, দেখতে কয়লা সুন্দরী। আমাদের ভাবি এতদিন জ্বালাইছে, এখন ভাবির বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে একসাথে জ্বালায়। তো দেখেন আমরা একটু আরেকবার বলছি, গল্পের চতুর্থ পর্ব। বিয়ের 20 বছর পর খোকা একদিন চাঙ্গা হয়ে চুঙ্গার উপর বসে চাটাই বিছিয়ে চিংড়ি মাছের ঝোল খাচ্ছিল। এই চিংড়ি মাছের ঝোল রান্না হয়েছে ঝিঙে আর লাউ দিয়ে। তা খাওয়ার সময় খোকা খেয়াল করলো তার পিছনে কামড় দিয়ে ধরছে তার ছেলেরা। তার ছেলে এক একটা দেখতে কিরকম? মোটা, কালো, টাক পরা, বানরের ছাও। এক একটা কিরকম? বানরের ছাওয়ের মতো। ঠিক আছে, তো তারা কি করে? তারা ডিগবাজি দিতে দিতে ঘুড়ি উড়ায়। তাহলে দেখো, আমি যে এতক্ষণ 4টা পর্বের গল্প বললাম, এই 4 পর্বের গল্পের মধ্যে আমি মোটামুটি বাংলা দেশি শব্দ, যেগুলো শব্দ আছে বাংলা ভাষায়, যে দেশি শব্দগুলো আছে সবগুলোই তোমাদেরকে আমি পড়িয়ে দিছি, সবগুলোই মোটামুটি পড়াই দিছি। এর বাইরে থেকে মূলত আমাদের পরীক্ষা প্রশ্ন আমরা আসতে দেখি না। তো তোমরা দেখো, এই 4 পর্বের গল্পটা যদি মনে রাখতে পারো, আশা করি তোমরা এই শব্দগুলো মনে রাখতে পারবে। ওকে, আসি আমরা এখন আরবি শব্দ মনে রাখবো কিভাবে। আরবি শব্দ মনে রাখার একটা টেকনিক বলে দিই। দেখো, তোমাদের এই টেকনিক যদি ভালো লাগে সবাই একটু হা রিয়েক্ট কমেন্ট করো, সমস্যা নেই, হা রিয়েক্ট কমেন্ট করো। যদি গল্পটা যদি ইন্টারেস্টিং লাগে একটু হা রিয়েক্ট কমেন্ট করো। দেখো, আরবি শব্দ মনে রাখার টেকনিক। আরবি শব্দ মনে রাখার টেকনিক কি? আইন সংক্রান্ত শব্দগুলো আরবি শব্দ। আইন সংক্রান্ত শব্দগুলো কি? আরবি শব্দ। তবে আইন নিজে কি শব্দ? নিজে হচ্ছে ফার্সি শব্দ। নিজে কি শব্দ? ফার্সি শব্দ। মনে রাখবা, আইন সংক্রান্ত সকল শব্দ। আইন সংক্রান্ত সকল শব্দ কি? আইন সংক্রান্ত অধিকাংশ শব্দই হচ্ছে আমাদের আরবি শব্দ। তবে আইন নিজে কি শব্দ? নিজে হচ্ছে আরবি শব্দ। যেমন হাকিম, হুকুম, মামলা, মহকুমা, মোহরি, এজলাস, আদালত, উকিল, আসামি, বাদী, বিবাদী, মুক্তার, খারিজ, মুনসেফ, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে আরবি শব্দ। যেমন এলেম, নিয়ম, কানুন, কলম, কিতাব, কেচ্চা, খারিজ, নগদ, বাকি, অজু, জিকির, সালাত, তসবি, হালাল, হারাম,
মুসাফির এবং বিলেত, এগুলো কি শব্দ? এই শব্দগুলো হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এগুলো কি শব্দ? আরবি শব্দ। এগুলো কি শব্দ? আরবি শব্দ। এগুলো কি শব্দ? আরবি শব্দ। দেখেন, আরবি শব্দ মনে রাখার জন্য আমরা বাংলা সিনেমার একটা কাহিনী নেব। আমরা বাংলা সিনেমার একটা কাহিনী থেকে আমরা আরবি শব্দগুলো মনে রাখবো। ঠিক আছে, সবাই একটু ইয়ারফোন কানে নিয়ে আমরা বাংলা সিনেমার কাহিনী দেখি। বাংলা সিনেমায় আমরা ছোটবেলায় দেখতাম যে রাজা বাদশাদের সিনেমা থাকতো। বাংলা সিনেমায় আমাদের আগের যুগে রাজা বাদশাদের সিনেমা থাকতো। সেখানে কি থাকতো? একজন রাজা থাকতো যে কি করতো, রাজ দরবারে সে এরকম করে শুয়ে থাকতো, তারপর হচ্ছে একটু মদ্যপান করতো, মানে লাল পানি খাইতো। ঠিক আছে, তারপর হচ্ছে রমণীরা নৃত্য করে তাদেরকে মনোরঞ্জন করতো। জাস্ট আমরা এই সিনারিতে একটু ফিরে যাই। ঠিক আছে, আমাদের এই বাংলা সিনেমার কাহিনীতে অভিনয় করবেন আমাদের বিখ্যাত নায়িকা মৌসুমী। আমাদের আরবি শব্দ মনে রাখার জন্য অভিনয় করবে কে? বিখ্যাত নায়িকা মৌসুমী। খোকার বাচ্চা কয়টা? 2টা ভাই, বাচ্চা 2টা। তো তোমার খোকার বাচ্চার খবর নিতে মন চাইলো। ওকে, আমরা নায়িকা মৌসুমীর গল্প দিয়ে আমরা আরবি শব্দগুলো মনে রাখবো। নায়িকা মৌসুমীর গল্প দিয়ে আমরা আরবি শব্দগুলো মনে রাখবো। আমাদের আজকে গল্পে পারফরমেন্স করবে নায়িকা মৌসুমী। ওকে, আসি। তো দেখেন, নায়িকা মৌসুমী দৌলতের আশায় লেবুর শরবত খেয়ে আলখাল্লা পরে গায়ে আতর মেখে নির্দিষ্ট তারিখে নবাব আকবরের জলসা ঘরে আজব কায়দায় গজল গেয়ে শোনায়। আজব কায়দায় কি শোনায়? গজল গেয়ে শোনায়। এবং তার জৌলুস দেখিয়ে আজনবীদের সে মশগুল করে। জৌলুস দেখে কি করছে? আজনবীদের মশগুল করে। এই খবর মহল্লার 2 ফাজিল আদমি আবির এবং নাজিম শুনতে পায়। তারা কিভাবে শুনতে পাইছে? আফিম খেতে খেতে ইনকেলাব পত্রিকায় এই খবর তারা দেখতে পায়। তাহলে দেখেন, গল্পের প্রথম পর্ব কি ছিল? নায়িকা মৌসুমী দৌলতের আশায় লেবুর শরবত খেয়ে আলখাল্লা পরে গায়ে আতর মেখে নির্দিষ্ট তারিখে নবাব আকবরের জলসাঘরে আজব কায়দায় গজল গেয়ে আর আজনবীদের জৌলুস দেখিয়ে মশগুল করে। এই খবর মহল্লার 2 ফাজিল আদমি আবির এবং নাজিম আফিম খেতে খেতে ইনকেলাব পত্রিকায় দেখতে পায়। তারা দেখতে পায়, তাহলে তারা কি করবে এখন? তারা নায়িকার দিকে ইশারায় গভীর নজর দেয়। নায়িকার দিকে তারা কি করে? ইশারায় গভীর নজর দেয় এবং একদিন মস্করা করে বলে, আপনাকে দেখতে একদম খাসা লাগছে। আপনাকে দেখতে একদম কি লাগছে? খাসা লাগছে। এবং নায়িকা তাদের প্রশংসায় খুশি হয়ে তার নিজ মোলায়েম হাতে হালুয়া খাওয়ায়। নিজ মোলায়েম হাতে কি খাওয়ায়? হালুয়া খাওয়ায়। হালুয়া খাওয়ানোর এই খবর চলে যায় শয়তান মুসাফির জল্লাদের কানে। তারা বন্দুকের ভয় দেখিয়ে, তারা কি করছে? বন্দুকের ভয় দেখিয়ে বলে, আমাদেরও হালুয়া চাই। আমাদেরও কি চাই? হালুয়া চাই। তখন নায়িকা বলে, একটু সবুর করো, তবলা নৃত্যের শেষে তুমিও হালুয়া পাবে। নায়িকা এই বলে তার অন্তরে, নায়িকা বলতেছে, বুঝতে পারছে যে ভিলেনরা, দেখবেন বাংলা সিনেমায় নায়করা হালুয়া প্রশংসা করে খাইলেও কিন্তু আমাদের যে ভিলেন থাকে, ঠিক আছে, তারা কি বলে? হা 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 হা, এরকম করে আসে হালুয়া খাইতে চায়। ঠিক আছে, তারা সবুর করতে চায় না। তারা আর কি চায় না? সবুর করতে চায় না। তো দেখেন, আমাদের নায়িকা তখন বলতেছে যে, অন্তরে তোদের তুফান হাওয়া হাজির হলেও, দেখেন কি বলছে? অন্তরে তোদের তুফান হাওয়া হাজির হলেও, দেখেন কি বলছে? অন্তরে তোদের তুফান হাওয়া হাজির হলেও, যে একটু খেয়াল করি সবাই, অন্তরে তোদের তুফান হাওয়া হাজির হলেও, খেয়াল করেন, নায়িকা বলতেছে, অন্তরে তোদের তুফান হাওয়া হাজির হলেও আদব কায়দা ভুলে আমার ইজ্জতে হামলা করবি না, কারণ আমি মজলুম জননেতা কামালের আমানত। নায়িকা কান্না করতে করতে বলতেছে, শয়তান, তকদিরের দোষে আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। তকদিরের দোষে আমি কি হতে পারি? গরিব হতে পারি কিন্তু খারাপ না। এই গল্প থেকে একটু খেয়াল করি আমরা কতগুলো আরবি শব্দ পাই। দেখেন, মৌসুমী, দৌলত, লেবু, শরবত, আলখাল্লা, আতর, তারিখ, নবাব আকবর জলসা, আজব কায়দায় গজল গেয়ে শোনায়, জৌলুস দেখে আজনবীদের মশগুল করে। মহল্লার ফাজিল আদমি আবির এবং নাজিম তাকে কি করে? তাকে আফিম খেতে খেতে ইনকেলাব পত্রিকায় খবর পায়। ইশারা তারা কি করে? নায়িকার দিকে নজর দেয় এবং মস্করা করে বলে, খাসা। তারপর ঠিক আছে, তারপর নায়িকা কি করে? মোলায়েম হাতে হালুয়া খাওয়ায়। ঠিক আছে, এই খবর চলে যায় শয়তান মুসাফিরের কানে। তারা শয়তান মুসাফির জল্লাদ তারা কি করছে? বন্দুকের ভয় দেখিয়ে তারা কি চায়? হালুয়া খেতে চায়।
তখন নায়িকা তাদেরকে কি বলছিল সবুর করতে। তারা কি করছে, তবলা নৃত্যের শেষে তারা হালুয়া খাবে, কিন্তু তাদের মনে তুফান শুরু হয়ে গেছে। তুফান হাওয়া হাজির হলে নায়িকা বলতেছে, আদব কায়দা ভুলে আমার ইজ্জতে হামলা করবি না, ঠিক আছে, কারণ আমি মজলুম জননেতা কামালের আমানত। তারপরে কি বলছে, কান্না করতে করতে বলছে, তকদিরের দোষে আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। তাহলে একটু খেয়াল করেন, এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো সবগুলোই হচ্ছে আমাদের আরবি শব্দ। সবগুলো কি শব্দ? আরবি শব্দ। সবগুলো কি শব্দ? আরবি শব্দ। শব্দগুলো কি শব্দ? আরবি শব্দ। এই শব্দগুলো কি শব্দ? এগুলো হচ্ছে আরবি শব্দ। এগুলো কি শব্দ? আরবি শব্দ। এই শব্দগুলো হচ্ছে আরবি শব্দ। এরপরে আসি তুর্কি শব্দ মনে রাখার টেকনিক। দেখেন তুর্কি শব্দ মনে রাখার টেকনিক। তুর্কি শব্দ মনে রাখবেন কিভাবে? তুর্কি শব্দ মনে রাখার টেকনিক হচ্ছে, দেখেন, বাবা বেগমকে চাকু এবং কাঁচি দিয়ে তোপ সওগাতকে লাশ বানাতে বললেন। তোপ সওগাতকে কি বলছে? লাশ বানাতে বলছে। উজবুক বাহাদুর দারগা বারুদকে কুলি এবং বাবুর্চির হাতের কুরমা কাবু খাইয়ে লাশ তালাশ করতে বললেন এবং উর্দু এবং উর্দিতে কুর্নিশ করলেন। ঠিক আছে, এইখানে দেখেন, বাবা বেগম চাকু কাচি তুপ সওগাত লাশ, উজবুক বাহাদুর দারোগা বারুদ কুলি বাবুর্চি কুরমা কাবু তালাশ উর্দু উর্দি কুর্নিশ ইত্যাদি এই শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ। এগুলো কি শব্দ? তুর্কি শব্দ। পরীক্ষায় গত বছর একটা প্রশ্ন আসছে যে কাচি শব্দটি কি শব্দ? কাচি শব্দটি কি শব্দ? গত বছর বিউপিতে আসছে। কাচি শব্দটি হচ্ছে তুর্কি শব্দ। কি শব্দ? তুর্কি শব্দ। কি শব্দ? তুর্কি শব্দ। ওকে, এখন একটু আসি ফার্সি শব্দতে। ফার্সি শব্দ দেখেন, ফার্সি শব্দগুলো একটু দেখেন। ফার্সি শব্দগুলো, ফার্সি শব্দ হচ্ছে, ফার্সি শব্দ এসেছে পারস্য থেকে। ফার্সি শব্দ আসছে কোথা থেকে? পারস্য থেকে। ইরানের আদি নাম হচ্ছে পার্সি বা পারস্য, ঠিক আছে। দোজক দেখেন, মনে রাখবেন কিভাবে, দোজক রোজা বেহেস্ত চশমা তারিখ দোকান বাদশা মেথর বেগম মেথর বান্দা, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ফার্সি শব্দ। দেখেন আইন সংক্রান্ত বেশিরভাগ শব্দই হচ্ছে আরবি শব্দ, তবে আইন নিজে ফার্সি শব্দ, এটা আর আগেও বলছি। যেমন দরবার দারোগা চাপরাশি, দারগা চাপরাশি, নালিশ পেয়াদা কাজী পেশকার ফরিয়াদি সালিশ ইত্যাদি, এগুলো কিন্তু আবার আরবি, এগুলো হচ্ছে আইন সংক্রান্ত শব্দ, কিন্তু এগুলো কিন্তু আমাদের ফার্সি শব্দ। এগুলো কি? ফার্সি শব্দ। এগুলো ফার্সি শব্দ। তো যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু বন্ধুদেরকে একটু শেয়ার করে দেন এবং ক্লাসে কমেন্ট করেন, একটু কমেন্ট করেন যে বুঝতেছেন কিনা, সবাই ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, একটু দেখি। ফার্সি উপসর্গ যোগে, দেখেন ফার্সি শব্দ মনে রাখার আরো টেকনিক আছে। ফার্সি উপসর্গ যোগে যে শব্দগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ফার্সি শব্দ। যেমন ফার্সি উপসর্গগুলো কি কি? বনিম ফিদর বেকার বদনা কম্বর, এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। দেখেন কি কি আছে, ব নিম ফি দর বে কার বদ না কম বর, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। এগুলো কি উপসর্গ? ফার্সি উপসর্গ। এই ফার্সি উপসর্গ যোগে গঠিত শব্দগুলো সবসময় হয় আমাদের ফার্সি উপসর্গ। যেমন আছে দেখেন বেতাল, তাহলে বেটা কি? বেটা হচ্ছে ফার্সি উপসর্গ, তার মানে বেতাল শব্দটা কি উপসর্গ? ফার্সি উপসর্গ। আছে নিমরাজি বা নিমরাজ, তাহলে নিমকে, নিম হচ্ছে ফার্সি উপসর্গ, তার মানে নিম শব্দটা হচ্ছে ফার্সি উপসর্গ, ফার্সি শব্দ। ব কলম, তাহলে ব কি? ব হচ্ছে ফার্সি উপসর্গ, তার মানে ব কলম শব্দটি কি হবে? ফার্সি শব্দ হবে। তারপর দেখেন কারখানা শব্দে কারখানা, তাহলে কার কি উপসর্গ? ফার্সি উপসর্গ, তার মানে কারখানা কি শব্দ? ফার্সি শব্দ। আছে বক কম বক, কম বখত, তাহলে কম কি? কম হচ্ছে ফার্সি উপসর্গ, তার মানে কম বখত কি হবে? কম বখত হবে আমাদের ফার্সি শব্দ। যেমন আমরা একটু খেয়াল করি, শব্দের শেষে কর এবং গড় থাকলে তা যদি পেশা বুঝায়, শব্দের শেষে কর এবং গড় যদি থাকে আর তা যদি পেশা বুঝায় তাহলে সেটা হবে ফার্সি উপসর্গ। যেমন কারিগর, জাদুকর, বাজিকর, এগুলো দ্বারা সওদাগর, এগুলো দ্বারা কি বুঝায়? এগুলো দ্বারা পেশা বুঝায়। এগুলো দ্বারা কি বুঝায়? পেশা বুঝায়। শব্দের শেষে গড় কর এগুলো থাকলে সেগুলো দ্বারা পেশা বুঝায়। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। তবে দেখেন সাগর শব্দটা কি আছে? শব্দের শেষে গড় আছে, কিন্তু এটা ফার্সি শব্দ না, কারণ এই সাগর দ্বারা পেশা বুঝায় না। আছে অজগর, এই অজগর দ্বারা পেশা বুঝায় না, তার মানে গড় থাকা সত্ত্বেও এগুলো হবে সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত শব্দ। এগুলো কি শব্দ? সংস্কৃত শব্দ। দেখেন আমাদের চারটা শব্দ আছে, এগুলো ফার্সি শব্দ। বাগান বাগিচা গোলাপ গালিচা, বাগান বাগিচা গোলাপ গালিচা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। দেখেন শব্দে আমাদের জম জাম জমি এগুলো সংক্রান্ত বিষয় থাকলে সেগুলো হচ্ছে ফার্সি শব্দ। জম জাম জমি এই সংক্রান্ত বিষয় থাকলে সেগুলো ফার্সি শব্দ। যেমন দেখেন জমিদার, জমজম, জমিদার জমজম, জামদানি পরে জমিদার জমজম, জামদানি নিয়ে জামাই সেজে
পাঞ্জাবি এবং পায়জামা পরে হাতে রুমাল নিয়ে তার শ্বশুরবাড়িতে চলে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে পোলাও, বিরিয়ানি, জর্দা, মোরগ, মুরগি, আলু, শালগম, মরিচ, সবজি ইত্যাদি খায়। ঠিক আছে, এরপর আসি, তার যুক্ত গ্রাম্য বাদ্যযন্ত্রকে কি বলা হয়? তার যুক্ত গ্রাম্য বাদ্যযন্ত্রকে ফার্সি শব্দ বলা হয়। যেমন একতারা, দোতারা, সেতার, ঠিক আছে, বেতার, এগুলো হচ্ছে তার যুক্ত গ্রাম্য বাদ্যযন্ত্র। কিন্তু গিটার যদি বলেন, গিটার কিন্তু আবার ইংরেজি শব্দতে চলে যাবে। যেমন দেখেন, আরো একটু খেয়াল করি, চশমা, দেখেন কিছু গুরুত্বপূর্ণ আমি শব্দ বলছি। চশমা কারখানা, কারিগর। চশমার কারখানায় কারিগররা চশমা বানায় এবং সেই চশমা বাজারে বিক্রি করে। দোকানে, কোথায় বিক্রি করে? বাজারের দোকানে বিক্রি করে। পাইকারিতে বিক্রি করে। কিসে বিক্রি করে? পাইকারিতে বিক্রি করে। খুচরায়ও বিক্রি করে। যদি বাজারে চশমা কম হয় তাহলে চশমা আমদানি করে, বাজারে চশমা বেশি হলে চশমা রপ্তানি করে। চশমা কি করে? রপ্তানি করে। তাহলে দেখেন, চশমার কারখানায় কারিগররা চশমা বানায়, সেই চশমা বাজারে বিক্রি করে, দোকানে পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করে। যদি বাজারে যদি চশমার বেশি হয় তাহলে চশমা আমদানি করে, চশমা যদি কম হয় তাহলে চশমা রপ্তানি করে। তাহলে এই শব্দগুলো কি? এই শব্দগুলো সবগুলো হচ্ছে আমাদের ফার্সি শব্দ। শব্দগুলো কি শব্দ? ফার্সি শব্দ। তারপর দেখেন আছে ধর্ম, নামাজ, রোজা, ধর্ম সংক্রান্ত বিষয় আর কি। ধর্ম, নামাজ, রোজা, খোদা, গুনাহ, পয়গম্বর, বেহেশত, ফেরেশতা, দোজখ, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে আমাদের ফার্সি শব্দ। এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। তাহলে একটু খেয়াল করেন, ধর্মপ্রাণ মানুষরা নামাজ রোজা না করলে খোদাহ গুনাহ দিবেন। একথা কে বলছে? পয়গম্বর বলছে। এই কথা কার থেকে জানতে পারছেন? ফেরেশতা, পয়গম্বর। আমরা কার থেকে জানতে পারছি? বেহেশতের ফেরেশতাদের কাছে জানতে পারছি। ফেরেশতা বলছে আর কি দিবে? বলছে নামাজ না পড়লে বেহেশত থেকে দোজখে লাত্তি মেরে বের করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্সি শব্দ। এগুলো কি? ফার্সি শব্দ। এরপর আমরা একটু দেখি পর্তুগিজ শব্দ। এরপর আমাদের আছে কি? পর্তুগিজ শব্দ। কি শব্দ আছে? পর্তুগিজ শব্দ। আর কি আছে? পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ আমরা মনে রাখবো কিভাবে? একটু খেয়াল করি, সবাই দেখি। পর্তুগিজ শব্দ মনে রাখার টেকনিক একটু দেখি। পর্তুগিজ শব্দ মনে রাখার টেকনিক হচ্ছে বালতি, বোতল। বালতি, বোতল, দেখেন বস্তু আছে, বস্তুবাচক শব্দ। বালতি, বোতল, বোতাম, চাবি, আয়া, আলপিন। এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে। আলমারি, আলখাতা, ফিতা, পিপা, ফিতা। তারপর হচ্ছে পিরিস, পিরিস, এই যে পিরিস, ঠিক আছে, পিরিস, গামলা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। তারপর একটু খেয়াল করি, খাবার ফল আছে পর্তুগিজ ভাষায় কিছু, দেখেন পাউরুটি, কপি, বাঁধাকপি, ঠিক আছে, বাঁধাকপি মানে হচ্ছে কপি, ঠিক আছে, পাউরুটি, কপি, কাজু, চা, আলু, লেবু, লিচু, পেঁপে, এগুলো হচ্ছে আমাদের পর্তুগিজ শব্দ। অন্যান্য আরো কিছু শব্দ আছে, যেমন পাদ্রি, গির্জা, কেরানি, জানালা, ক্রুশ, তারপর হচ্ছে তোয়ালে, কামিজ, বারান্দা, ইস্পাত, ইস্ত্রি, পিরিচ, ঠিক আছে, পিরিচ, পিস্তল, একটু খেয়াল করেন, পিস্তল। বন্দুক কিন্তু আবার এখানে লেখেন না, বন্দুক কিন্তু আরবি শব্দ। পিস্তল কি শব্দ? পিস্তল হচ্ছে পর্তুগিজ শব্দ, বন্দুক আরবি শব্দ, খেয়াল রাখবেন, ঠিক আছে। পেরেক, ফর্মা, ঠিক আছে, ফিরিঙ্গি, তারপর হচ্ছে ফান্তো, ঠিক আছে, বারান্দা, বালতে, বোতাম, বাসন, বোমা, লোহা, একটু দেখেন, বেহালা, তারপর হচ্ছে বর্গা, মার্কা, মিস্ত্রি, মাইরি, ঠিক আছে, আমরা বলি মাইরি বলছি, মাইরি মানে হচ্ছে সত্যি বলছি, মাইরি, ঠিক আছে, মাস্তুল, যিশু, সাবান। সাবান কোন ভাষার শব্দ? সাবান হচ্ছে আমাদের এই তুর্কি শব্দ। সালসা কি শব্দ? পর্তুগিজ শব্দ। এরপর দেখেন গুজরাটি কিছু শব্দ আছে, যেমন হরতাল, খদ্দর, জয়ন্তী, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে গুজরাটি শব্দ। এগুলো কি শব্দ? গুজরাটি শব্দ। ফার্সি শব্দ আছে ফরাসি। ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষা, হচ্ছে ফরাসি। ফরাসি কি? ফ্রান্সের ভাষা। দেখেন পর্তুগিজ, কুপন, ডেপু, রেস্তোরাঁ, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফরাসি শব্দ। এরপর দেখেন আছে মায়ানমার শব্দ বা বার্মা শব্দ কি আছে? লুঙ্গি, ফুঙ্গি, এগুলো কি শব্দ? মায়ানমার বা বার্মা শব্দ। এরপর আসি চীনা শব্দ, চা, চিনি, লিচি, লিচু, এগুলো হচ্ছে চীনা শব্দ। চা, চিনি, লিচু, লিচি, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে চীনা শব্দ। এগুলো কি শব্দ? চীনা শব্দ। এগুলো কি শব্দ? চীনা শব্দ। এরপর আসি জাপানি কিছু শব্দ আছে, এখানে আমরা একটু প্যাচ লাগাই। ওই দিন একটা পরীক্ষা প্রশ্ন আসছিল, ব্যাংক জবে, এখান থেকে একটা প্রশ্ন আসছিল, হারিকিরি শব্দটি শব্দ কি? দেখেন জাপানি শব্দ, দেখেন জুডো, কুংফু, রিক্সা, হারিকিরি, ক্যারাটে, জুডো, একটু খেয়াল করেন। এরপর দেখেন হাসনা, হানা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে আমাদের জাপানি শব্দ। এগুলো কি শব্দ? 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 জাপানি শব্দ। সবাই একটু খেয়াল করে, এগুলো কি শব্দ? জাপানি শব্দ।
এগুলো হচ্ছে জাপানি শব্দ। এগুলো কি শব্দ? জাপানি শব্দ। এগুলো কি শব্দ? জাপানি শব্দ। এগুলো হচ্ছে জাপানি শব্দ। কি শব্দ? জাপানি শব্দ। এগুলো 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 হচ্ছে জাপানি শব্দ। ওকে, তারপর দেখেন স্প্যানিশ শব্দ আছে ডেঙ্গু আর হারিকেন। মনে রাখবেন হারিকেন শব্দটি হচ্ছে স্প্যানিশ শব্দ আর হারিগিরি শব্দটি হচ্ছে জাপানি শব্দ। এই জায়গাটা খেয়াল রাখবেন। পাঞ্জাবি, পাঞ্জাবি হচ্ছে তারকা, তারকা পাঞ্জাবি, এগুলো হচ্ছে পাঞ্জাবি শব্দ। আছে ওলন্দাজ শব্দ আছে টেক্কা, চিরতন, হরতন, রুইতন, ঠিক আছে, তুরুপ, স্কুল, ঠিক আছে, তারপর হচ্ছে স্কাপন, এগুলো হচ্ছে আমাদের ওলন্দাজ শব্দ। দেখেন মনে রাখবেন তাস খেলার যাবতীয় সরঞ্জাম আছে সেগুলোকে বলা হয় ওলন্দাজ শব্দ। এরপর আছে মিশ্র শব্দ হেড, মৌলবি, পকেট মার, চৌহদ্দি, এগুলো হচ্ছে মিশ্র শব্দ, মানে দুইটা ভাষা শব্দ মিলে আছে সেগুলোকে বলা হয় মিশ্র শব্দ। ওকে, আমরা আরেকটা টপিক শেষ করে দেই। যেমন আছে দ্বিরুক্তি শব্দ। কি আছে? দ্বিরুক্তি মানে হচ্ছে দুইবার উচ্চারিত শব্দকে বলা হয় দ্বিরুক্তি শব্দ। দুইবার উচ্চারিত শব্দকে কি বলে? দ্বিরুক্তি শব্দ। যেমন আমরা বলি দুইবার উচ্চারিত শব্দকে দ্বিরুক্তি শব্দ বলা হয়। বাংলা ভাষায় কোনো কোনো শব্দে দুইবার উচ্চারিত হয় অনুকার শব্দ হয়, সেগুলোকে বলা হয় দ্বিরুক্তি শব্দ। যেমন আমরা বলি আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর দিয়ে কিন্তু জ্বর বুঝাচ্ছে না, মানে জ্বর জ্বর একটা ভাব বুঝাচ্ছে। জ্বর জ্বর একটা কি বুঝাচ্ছে? ভাব বুঝাচ্ছে। পড়ালে ঠিকই বুঝি কিন্তু ভুলে যাই, ভুলে গেলে বারবার পড়তে হবে, বারবার পড়লে বুঝতে পারবে, মনে থাকবে। ঠিক আছে, ওকে। আমার জ্বর জ্বর লাগছে, তার মানে আমার জ্বর আসে নাই, জ্বর জ্বর লাগছে। তাহলে এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে দ্বিরুক্তি শব্দ। বলছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকারের দ্বিরুক্তি। দ্বিরুক্তি কয়ভাবে হয়? দ্বিরুক্তি হয় তিন ভাবে। দ্বিরুক্তি হয় কয়ভাবে? তিন ভাবে। দ্বিরুক্তি হয় কয়ভাবে? তিন ভাবে। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকারের দ্বিরুক্তি। ওকে, এরপর আসি আমরা প্রথমে আসি শব্দের দ্বিরুক্তি। শব্দকে যখন দুইবার উচ্চারিত করে যদি মডিফাই করে সেগুলোকে আমরা বলি শব্দের দ্বিরুক্তি। আর যদি পদের যদি দুইবার অনুকরণ হয় সেগুলোকে বলা হয় পদের দ্বিরুক্তি। আর যদি পুরো বাক্যটাকে মডিফাই করে সেগুলোকে বলা হয় বাক্যের দ্বিরুক্তি। দেখেন প্রথমে দেখি আমরা পদের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি। যেমন ভালো ভালো ফল দাও, তাহলে ফলকে কি করতেছে? ভালো ভালো শব্দটা দিয়ে মডিফাই করতেছে। ফোটা ফোটা পানি, পানিটা কিরকম? ফোটা ফোটা, তাহলে এটা কি হচ্ছে? শব্দের দ্বিরুক্তি। ঠিক আছে, দেখেন 2 নম্বর আছে আমাদের পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি কি? ধন দৌলত, একটু খেয়াল করি, ধন দৌলত। তাহলে পদের দ্বিরুক্তি আপনার 2 নম্বর মনে রাখতে হবে। দেখেন একই শব্দের সঙ্গে সমার্থক আরো একটি শব্দ যোগ হলে সেগুলোকে কি বলি? আমরা দ্বিরুক্তি বলি, শব্দের দ্বিরুক্তি। তাহলে একটু খেয়াল করি, একই শব্দ, দেখেন একটু খেয়াল করি, এখানে বলছে একই শব্দের সঙ্গে, মানে ধন আর দৌলত তো একই জিনিস, খেলাধুলা একই জিনিস, লালন পালন একই জিনিস, বলা কওয়া একই জিনিস, খোঁজ খবর একই জিনিস, কিন্তু এগুলো কি? এগুলো হচ্ছে সমার্থক। একটা শব্দের আরেকটা কি? সমার্থক শব্দ। তাহলে একটা শব্দের আরেকটা সমার্থক থাকলে সেগুলোকে বলা হয় দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ একই শব্দ পুনরাবৃত্তি হইতে পারে অথবা আংশিক পরিবর্তন হইতে পারে। ঠিক আছে, যেমন দেখেন এখানে দেখেন ধন দৌলত, তাহলে কিন্তু দুইটা দুই রকম, কিন্তু একটা আরেকটা সমার্থক শব্দ, এই সমার্থক যোগেও দ্বিরুক্তি শব্দ হয়। ওকে, এরপরে আমরা একটু দেখি আছে দ্বিরুক্তি শব্দে। দেখেন দ্বিরুক্তি শব্দে জোড়ার দ্বিরুক্তি, জোড়ার দ্বিতীয় শব্দটি, দেখেন দ্বিতীয় শব্দটি আংশিক পরিবর্তন হয়। দ্বিরুক্তি শব্দে কি হয়? জোড়া শব্দের আংশিক পরিবর্তন হয়, জোড়া শব্দের আংশিক পরিবর্তন হয়। যেমন কি মিট মাঠ, তাহলে দেখেন মিট শব্দের অর্থ আছে, মাঠের অর্থ নাই। ফিট ফাট, বকা ঝকা, ঠিক আছে, তের তোর জোর, এগুলো কি? এগুলো হচ্ছে দ্বিরুক্তি শব্দ। এগুলো কি? গল্প স্বল্প দ্বিরুক্তি শব্দ, রকম সকম, এগুলো হচ্ছে দ্বিরুক্তি শব্দ। অনেক সময় শব্দ দুইটা শব্দ থাকলে একটা শব্দের অর্থ থাকে আরেকটা শব্দের অর্থ থাকে না, এগুলো হয় দ্বিরুক্তি শব্দ। এরপর আসি সমার্থক বা, একটু খেয়াল করেন, সমার্থক বা বিপরীত শব্দ যোগে দ্বিরুক্তি শব্দ। সমার্থক শব্দ কি? একটা শব্দের আরেকটা থাকতে পারে এবং আরেকটা শব্দের আরেকটা থাকতে পারে। বিপরীত মানে কি? একটার বিপরীত আরেকটা। যেমন লেন দেন বিপরীত শব্দ, দেনা পাওনা দ্বিরুক্তি শব্দ। তার মানে কি? এগুলো দ্বিরুক্তি শব্দ, একটার বিপরীতে আরেকটা আছে, দেনা পাওনা, দেনা পাওনা দ্বিরুক্তি শব্দ। আচ্ছা টাকা পয়সা, টাকা পয়সা সমার্থক শব্দ। ধনী গরিব একটা একটা বিপরীত শব্দ, এগুলো দ্বিরুক্তি শব্দ। আসা যাওয়া বিপরীত শব্দ, এগুলো কি? বিরক্তি শব্দ, এগুলো কি? দ্বিরুক্তি শব্দ। তার মানে এগুলো হচ্ছে সমার্থক এবং বিপরীতার্থক শব্দ মিলে কি হয়? দ্বিরুক্তি শব্দ হয়। এগুলোকে বলা হয় শব্দের দ্বিরুক্তি। কি বলা হয়? শব্দের দ্বিরুক্তি। তাহলে শব্দের দ্বিরুক্তি কয় ভাবে হয়? 4 ভাবে হয়। শব্দের দ্বিরুক্তি কয় ভাবে হয়? 4 ভাগে শব্দের দ্বিরুক্তি হয়। 4 ভাবে শব্দের দ্বিরুক্তি হয়। 4 ভাগে কি হয়? শব্দের দ্বিরুক্তি হয়। ওকে, এরপর আমরা একটু আসি। দেখেন পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তিটা কি? পদের দ্বিরুক্তিটা হচ্ছে
পদের দ্বিরুক্তিটা, পদের দ্বিরুক্তি হচ্ছে একটা পদকে কি করবে, তারা মডিফাই করবে, দ্বিরুক্তিগুলো একটা পদকে মডিফাই করবে। যেমন দেখেন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, তার মানে লেখাপড়া হচ্ছে এই পদটাকে কি করতেছে, ঘরে ঘরে দিয়ে মডিফাই করতেছে। দেশে দেশে ধন্য ধন্য করছে, মনে মনে আমি এই কথাটি ভাবছিলাম, এগুলো হচ্ছে পদের দ্বিরুক্তি। দ্বিতীয় পদের আংশিক ধ্বনিতত্ত্বের পরিবর্তন ঘটলে সেগুলোকে বলা হয় বিভক্তি। একটু দেখেন বিভক্তি বিকৃত থাকলে সেগুলোকে বলা হয় দ্বিরুক্তি শব্দ। যেমন দেখেন চোর হাতে নাতে ধরা পড়লো, চোর হাতে নাতে ধরা পড়লো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাহলে এগুলো কি দ্বিরুক্তি শব্দ, এগুলো কি ধনাত্মক দ্বিরুক্তি শব্দ, এগুলো কি দ্বিরুক্তি শব্দ। ওকে, এরপরে দেখি পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তি কি? পদের দ্বিরুক্তি হচ্ছে একটা পদ আর একটা পদ সাথে যদি আমরা যুক্ত থাকি এবং আমরা যদি এই পুরো পদটিকে কি করি, মডিফাই করি, সেগুলোকে আমরা বলি পদের দ্বিরুক্তি। ঠিক আছে, তো এই পদের দ্বিরুক্তি গেল। এরপরে আমরা একটু দেখি আধিক্য বুঝায়, তীব্রতা বুঝায়, সঠিক বুঝায়। দেখেন আধিক্যতা মানে হচ্ছে ভালো ভালো আম এনো, তার মানে আধিক্যতা বুঝাইছে। তীব্রতা মানে গরম গরম জিলাপি এনো, বলে তীব্র বুঝাচ্ছে। নরম নরম হাত, তার মানে হাতটা তীব্র নরম বুঝাচ্ছে। এরপর আমরা একটু আসি, যেমন সামান্য বোঝাতে উরু উরু ভাব, মানে কি সামান্য উরু উরু করতেছে। ঠিক আছে, আমরা সেই কালো কালো চেহারা, তার মানে সামান্য হালকা কালো বুঝাচ্ছে। কালো কালো চেহারা মানে কি হালকা কালো বুঝাচ্ছে। বলছে দেখো সর্বনাম যুগে আমাদের দ্বিরুক্তি শব্দ হয় সে লোকগুলো কোথায়, কে এ কে এলো, তার মানে কে কে সে এগুলো কি, এগুলো হচ্ছে সর্বনাম, এগুলো হচ্ছে সর্বনাম। কেউ কেউ বলে, কথাটা কেউ কেউ বলে। ঠিক আছে, কেউ কেউ বলে। ওকে, এবার দেখেন ক্রিয়াবাচক শব্দ। ক্রিয়াবাচক শব্দ দেখেন ক্রিয়াবাচক শব্দে দ্বিরুক্তি হয় যেমন বিশেষণ রূপে হয়। ঠিক আছে, পুনঃপুনিকতা বোঝায়। তারপর হচ্ছে অব্যয় দ্বিরুক্তি হয়, অব্যয় দ্বিরুক্তি হয়। তারপর কিছু যৌগিক শব্দে দ্বিরুক্তি হয়। ঠিক আছে, তারপর দেখেন বিপরীত শব্দে কি হয়, বিপরীত শব্দ যোগে দ্বিরুক্তি শব্দ হয়। ছোট বড়, আসা যাওয়া, জন্ম মৃত্যু, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, এরপর একটু আমরা দেখি যে পদান্বিত দ্বিরুক্তি শব্দ হয়, যেমন ভয়ে ভয়ে গেলাম, এগুলো হচ্ছে পদান্বিত দ্বিরুক্তি শব্দ। এগুলো আশা করি আপনারা একটু দেখলেই পারবেন। হ্যাঁ, এগুলো একটু যার যার কাছে আমার শিক্ষা বইটা আছে একটু দেখলে আপনারা পারবেন আশা করি। ওকে, আমরা আর একটা টপিকস পড়াই দিই। দেখেন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আপনি মনে রাখবেন কিভাবে। দেখেন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এটাকে আমরা লিঙ্গ প্রকরণ বলি, যেমন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ আর উভয়লিঙ্গ। ঠিক আছে, তাহলে পুরুষ জাতিকে বোঝায় যে শব্দ দ্বারা সেগুলোকে বলে পুংলিঙ্গ, স্ত্রী জাতি বোঝায় সেগুলোকে বলা স্ত্রীলিঙ্গ, আর জড় বস্তু বোঝালে সেগুলোকে বলছে আমরা ক্লীবলিঙ্গ। কি বলছি? ক্লীবলিঙ্গ। আর উভয় জাতি পুরুষ এবং স্ত্রী দুইজনকে বোঝায় সেগুলোকে আমরা বলি উভয়লিঙ্গ। যেমন আছে শিশু, সন্তান, শত্রু, মানুষ, এগুলো হচ্ছে পুরুষকে বোঝায়, স্ত্রীকে বোঝায়, তার মানে এগুলো হচ্ছে উভয়লিঙ্গ। ব্যক্তিবাচক সর্বনামে উভয়লিঙ্গ হয়, যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, যিনি, তিনি, এগুলো কি ব্যক্তিবাচক সর্বনামে উভয়লিঙ্গ। পদবী সভাপতি, রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, মেজর জেনারেল, ঠিক আছে, শ্রমজীবী, শিক্ষক, কর্মচারী, পাইলট, ডাক্তার, এগুলো কি, এগুলো পদ বোঝাচ্ছে, তাহলে পদের নামে উভয়লিঙ্গ হয়। সমষ্টিবাচক শব্দে উভয়লিঙ্গ হয়, যেমন সমষ্টিবাচক শব্দে কি সমষ্টি বা জাতিবাচক শব্দের সাথে উভয়লিঙ্গ হয়, যেমন মানুষ, গরু, পাখি, মাছ, সভা, সমিতি, এগুলো কি বোঝাচ্ছে, এগুলো সমষ্টি বা জাতি বোঝাচ্ছে। মানুষকে একজনকে বোঝায় না অনেক মানুষকে বোঝায়, গরুকে একজনকে বোঝায়, গরু জাতিকে বোঝায়, তাহলে এগুলো হচ্ছে সমষ্টিবাচক উভয়লিঙ্গ। এগুলো কি সমষ্টিবাচক শব্দে কি হয়, উভয়লিঙ্গ হয়। এরপর দেখো আমাদের বলছে নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ কি, যে শব্দগুলোর কোনো পুরুষবাচক রূপ নাই সেগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ কি, যে শব্দগুলোর কোনো কি নাই, পুরুষবাচক রূপ নাই, সেগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। যেমন দেখো রূপসী, ললনা, ডাইনি, পেতনি, শাকচুন্নি, কলঙ্কিনী, সদবা, বিধবা, সতী, অসতী, বাইজি, অন্তঃসত্ত্বা, গর্ভবতী, দায়, সজনী, সৎমা, এই শব্দগুলোর কি নাই, কোনো পুরুষ রূপ নাই, বেড়াবাচক রূপ নাই, তার মানে এগুলো কি শব্দ, এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। কেমন স্ত্রীবাচক, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। যে শব্দের কোনো পুরুষবাচক রূপ নাই সেগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। আবার যে শব্দগুলোর কোনো স্ত্রীবাচক রূপ নাই সেগুলোকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। যেমন আমরা বললাম জল্লাদ, মোল্লা, কাজী, কবিরাজ, কাপুরুষ, পুরোহিত, কেরানি, গুন্ডা, লম্পট, কৃতদার, অকৃতদার, এই শব্দগুলোর কি নাই, এই শব্দগুলোর কোনো মহিলা রূপ নাই, মানে স্ত্রী রূপ নাই, স্ত্রী নাই, এগুলো সব কি স্ত্রী রূপ নাই, তার মানে এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এগুলো কি নিত্য পুরুষবাচক শব্দ। এরপর দেখো প্রত্যয়ান্ত শব্দের শেষে, প্রত্যয়ান্ত শব্দের শেষে, পুরুষবাচক শব্দের শেষে যদি আ, ইকা, ই, আনিনি, আ, ইকা, ই, আনিনি প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে আমরা বলি স্ত্রীবাচক শব্দ। তাহলে পুরুষবাচক শব্দের শেষে যদি আ, ইকা, ই, আনিনি যুক্ত থাকে সেগুলো কি হয়ে যায়, সেগুলো স্ত্রীবাচক হয়ে যায়। তাহলে পুরুষবাচক শব্দের শেষে একটু খেয়াল করো, পুরুষবাচক শব্দের শেষে যদি আ, ইকা, ই যুক্ত হয়, আ, ইকা, ই, আনিনি যুক্ত হয় সেগুলো কি হয়ে যায়, সেগুলো স্ত্রীবাচক হয়ে যায়। যেমন দেখো প্রিয় যোগ আ হবে কি প্রিয়া, তার মানে প্রিয় হচ্ছে স্ত্রীবাচক শব্দ। চপল যোগ আ হবে কি চপলা, তার মানে স্ত্রীবাচক শব্দ। মলিন যোগ আ হবে কি মলিনা, তার মানে স্ত্রীবাচক শব্দ। তার মানে পুরুষবাচক শব্দের শেষে যদি আ, ইকা, ই, আনিনি যুক্ত হয় সেগুলো কি হয়ে যায়, সেগুলো স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। যেমন একটু দেখো আমি আবার বলছি, যেমন আমি বললাম
ইকা, সেবক যোগ ইকা হবে কি সেবিকা, সেবিকা স্ত্রীবাচক শব্দ। নায়ক যোগ ইকা হবে কি নায়িকা, স্ত্রীবাচক শব্দ। আমি বললাম ই থেকে কপত যোগ ই হবে কি কপতি, স্ত্রীবাচক শব্দ। কিশোর যোগ ই হবে কি কিশোরী, স্ত্রীবাচক শব্দ। তরুণ যোগ ই হবে কি তরুণী, স্ত্রীবাচক শব্দ। আনিনি আনি আনি আনিতে দেখেন একটু, মাতুল যোগ আনি মাতুলানি, ইন্দ্র যোগ আনি ইন্দ্রাণী। আমি বললাম নিতে দেখেন নি, আমি বললাম মায়াবী যোগ নি হবে কি মায়াবিনী, মেধাবী যোগ নি হবে কি মেধাবিনী। এগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে পুরুষবাচক শব্দের শেষে আ ইকা ই আনিনি যুক্ত হলে সেগুলো হয়ে যায় স্ত্রীবাচক শব্দ, সেগুলো কি হয়ে যায় স্ত্রীবাচক শব্দ। তাহলে মনে রাখতে হবে পুরুষবাচক শব্দের শেষে আ ইকা ই আনিনি যুক্ত থাকলে সেগুলো কি হয়ে যায় স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। ভূত কি তাহলে পুরুষবাচক শব্দ? ভূত ভূত ভূত, ভূত হচ্ছে পুংলিঙ্গ, ভূত হচ্ছে পুংলিঙ্গ, ঠিক আছে, ভূত হচ্ছে পুংলিঙ্গ। ওকে, এরপর আসি সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দটা একটু পড়াই দেই। দেখো আমরা আমরা অল্প সময়ের মধ্যে তোমাকে হাইলাইটস করে দিচ্ছি, রিভিশন যেন দিয়ে দিচ্ছি, তোমরা যেন পরীক্ষায় প্রশ্ন আসলে যেন উত্তর করতে পারো। দেখো সংখ্যাবাচক শব্দ, কারণ 10টার সময় আবার জিকে ক্লাস শুরু হবে, তোমাদের ম্যারাথন ক্লাস, তোমরা ওই জিকে ক্লাসটাও করবা। দেখো সংখ্যাবাচক শব্দ কি বলছি, বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সংখ্যাবাচক শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সংখ্যাবাচক শব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। সংখ্যা গণনার মূল একককে বলা হয় সংখ্যা। সংখ্যা গণনার মূল একক কি? এক। সংখ্যা গণনার মূল একক কি? এক। সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। দেখো সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে অঙ্কবাচক শব্দ, একটা হচ্ছে অঙ্কবাচক, গণনাবাচক বা পরিমাণবাচক, ক্রমবাচক, আর একটা হচ্ছে তারিখবাচক। এই হচ্ছে 4 প্রকার আমাদের সংখ্যা, এই হচ্ছে 4 প্রকার আমাদের সংখ্যা। দেখো অঙ্কবাচক শব্দ কোনগুলা? অঙ্কবাচক শব্দ হচ্ছে যে অঙ্কে লেখা যায় সেগুলোকে বলা হয় অঙ্কবাচক শব্দ। যেমন 1 2 3 4 5 এগুলো হচ্ছে অঙ্কে লেখা যায়, এগুলো হচ্ছে অঙ্কবাচক শব্দ। এরপর দেখো গণনাবাচক শব্দ। গণনাবাচক শব্দ কি? গণনাবাচক শব্দ হচ্ছে একাধিক, দেখো একটু খেয়াল করো, একাধিক একই একক গণনা করলে সেগুলোকে সমষ্টিবাচক শব্দ বলা হয়, এবং এই সমষ্টিবাচক শব্দগুলো হচ্ছে পরিমাণবাচক শব্দ। যেমন আমি যদি বলি সপ্তাহ, দ্বিগুণ, ঠিক আছে, এগুলো দেখো এগুলো কি, এগুলো বানান করে লেখা যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে পরিমাণবাচক শব্দ। যেমন 1 2 3 4 এগুলো বানান করে লিখতেছি, মানে এগুলো হচ্ছে পরিমাণবাচক শব্দ। আমরা যদি বলি 19 20 20 এগুলো কি পরিমাণবাচক শব্দ। আমরা বললাম পূর্ণ সংখ্যা থাকলে সেগুলো কি, ভগ্নাংশ থাকলে পূর্ণ সংখ্যার কি, আবার পরে যদি ভগ্নাংশ থাকে, যেমন হাফ কেজি, অর্ধেক, দেড়, আড়াই, পৌনে, সোয়া, পরিমাণ বুঝালে এগুলোকে পরিমাণবাচক শব্দ বলে। দেখো দেড়, আড়াই, সোয়া, পৌনে, কোনো কিছু পরিমাণ ওজন করা বোঝালে সেগুলোকে বলা হয় পরিমাণবাচক শব্দ। ক্রমবাচক শব্দ কি? ক্রমবাচক শব্দ যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলোকে বলা হয় ক্রমবাচক শব্দ, এগুলোকে কি বলা হয়? ক্রমবাচক শব্দ। এরপর সেই তারিখবাচক শব্দ। যেমন দেখো বিভিন্ন মাসের নামকে আমরা তারিখবাচক শব্দ কিভাবে বলি? আমরা পহেলা বৈশাখ বলি, কি বলি? একলা বৈশাখ বলি না, আমরা কি বলি? পহেলা বৈশাখ বলি। কি বলি? পহেলা বৈশাখ। তাহলে একটু খেয়াল করি, পহেলা বৈশাখ, সবাই একটু খেয়াল করি, পহেলা বৈশাখ, তাহলে পহেলাটা কি? পহেলাটা হচ্ছে যে একটা তারিখ বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে? তারিখ বুঝাচ্ছে। আমরা যে বলি 2রা মে, তাহলে 2রাকে একটা তারিখ বুঝাচ্ছে। 3রা নভেম্বর তারিখ বুঝাচ্ছে। আমরা বললাম 4ঠা আগস্ট, তাহলে তারিখ বুঝাচ্ছে। 5ই আগস্ট তারিখ বুঝাচ্ছে। 6ই আগস্ট তারিখ বুঝাচ্ছে। 7ই নভেম্বর আমার জন্মদিন তারিখ বুঝাচ্ছে। 14ই আগস্ট মানে 14ই ফেব্রুয়ারি বললাম না, 14ই আগস্ট বললাম। 15ই আগস্ট এগুলো কি? তারিখ বুঝাচ্ছে। তারপরে 19শে ডিসেম্বর, তাহলে 20শে ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এগুলো কি? এগুলো তারিখ বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? তারিখ বুঝাচ্ছে। যদি তারিখকে নির্দেশ করা হয় সেগুলোকে কি বলা হয়? তারিখবাচক শব্দ বলা হয়। হৃদয় ফাহিমকে একটা নক দিয়ে জিজ্ঞাসা করতো ক্লাস কখন নেবে। হ্যাঁ ওকে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমরা হতাশ হও না, তোমাদেরকে আমি বলবো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুছিয়ে একটা প্রস্তুতি নিছো, যা পড়ছো আল্লাহ ভরসা, আজকে রাত পর্যন্ত পড়বা, ডেডিকেটেডলি পড়বা, কালকে থেকে নতুন কোনো কিছু শেখার দরকার নাই, নতুন কোনো কিছু পড়ার দরকার নাই। আমি বলে দিই, তুমি জাস্ট রিভিশন দিবে, এতদিন যা পড়ছো আজকে কালকে রিভিশন দাও। আমি কিন্তু তোমাকে নতুন একটা অক্ষর পড়াই নেই, সবগুলো রিভিশন দেওয়া। আমার বই যারা নিছো তারা তো পাইছো, আর বই যাদের কাছে নেই তারা রিভিশন দিছো। তো তোমরা একটু দেখো, তোমরা ওই জিকে ক্লাস কই পাবা? এই যে অর্ণব স্যার পেজে পাবা, এবং আমার এই পেজেই পাবা, এই পেজেই পাবা। এই ক্লাস শেষে জিকে ক্লাস শুরু হবে, কোনো সমস্যা নাই। তো একটু খেয়াল করো, তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা গুচ্ছ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়তে চাও, যে ভাই আমি গুচ্ছতে পড়বো, ভাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয় না হইলে আমি গুচ্ছতে ইনশাল্লাহ পড়বো, তোমাদের জন্য আমাদের জিকে বাংলা ইংরেজি একটা কম্বো ব্যাচ আছে। এই ব্যাচে আমরা তোমাদেরকে ইংরেজি, দেখো ইংরেজির জন্য আমির স্যার একজন অভিজ্ঞ শিক্ষক, দীর্ঘ 12 বছর যাবৎ এডমিশনে এবং চাকরি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে। তো
তো আমির ভাই আপনাদেরকে ইংরেজি পড়াবেন এবং অর্ণব আহমেদ ফাহিম দীর্ঘ 7 বছর যাবত এডমিশনে ক্লাস নিচ্ছেন এবং মিহির জিকে বইয়ের লেখক। আপনারা যারা মিহির জিকে এবং মিহির জিকে ফাইনাল সাজেশন এবং অদম্য বই চিনেন, এই বইয়ের রাইটার কিন্তু আমাদের এই অর্ণব আহমেদ ফাহিম স্যার। এই অর্ণব স্যার আপনাদের জিকে ক্লাস নেবেন এবং আপনাদের এই কোর্সে বাংলার দায়িত্বে কে থাকবে, তাই না? বাংলার দায়িত্বে আমি রাশেদ ভাইয়া থাকবো ইনশাল্লাহ। তো আমরা এই 3জন শিক্ষক আপনাদেরকে দায়িত্ব নিয়ে গুচ্ছ এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব পর্যন্ত আপনাদের লং টাইম ক্লাস দিব। আপনাদের প্রস্তুতিকে আমরা গুছিয়ে দিব। আসলে এতদিন আপনারা পড়ছেন, এখন চাইলেও কিন্তু আপনার কোচিং সেন্টারে পড়তে পারবেন না। আপনার প্রত্যেকটা টপিকস কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেই বুঝতে পারবেন। তো আপনাদের প্রত্যেকটা টপিক বেস ক্লাস, ম্যারাথন ক্লাস, ইভেন আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদেরকে আলোচনা করে পড়াবো, ডিটেলস পড়াবো। তো আপনারা যদি চান বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই কোর্সটাতে ভর্তি হতে, ইনশাল্লাহ আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। কিন্তু আপনারা যারা 20 তারিখ পর্যন্ত 20 ডিসেম্বরের মধ্যে ভর্তি হবেন, আপনারা যারা 20 ডিসেম্বরের মধ্যে ভর্তি হবেন, আপনারা এই কোর্স ফি মাত্র 999 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01814443392 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা এই ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে ভর্তি হতে পারবেন। ঠিক আছে? অফারে ভর্তি চলছে, মাত্র 999 টাকা। আপনারা ভর্তি হয়ে যান। আপনারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান কোনো প্যারা নাই, গুচ্ছ পর্যন্ত দায়িত্ব নিয়ে আমরা পড়াবো। যদি ভর্তি হতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। অথবা যারা ভর্তি হতে চান কিন্তু ফিনান্সিয়াল সমস্যা, আপনাদেরকে বলবো আমরা অবিবেচক নই, আমরা আপনাদের বড় ভাইয়ের মতোই আপনাদেরকে দায়িত্ব নিয়ে পড়াবো। যদি কারো কোনো একান্ত ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস থাকে, অবশ্যই নিঃসংকোচে আমাকে জানাবেন। চেষ্টা করব আপনাকে যথেষ্ট সমাধান দেওয়ার বা সমস্যার সমাধান করে দেওয়ার। ঠিক আছে? তো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আমাদের প্রাইভেট ব্যাচে। আজকের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বে আজকে পর্যন্ত আমার বাংলা ক্লাস এই পর্যন্তই। জিকে ক্লাস কি হবে? ফাইম কখন নেবে ক্লাস? এখনো নক দেওয়া নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একটু আমি জেনে নিচ্ছি আমাদের জিকে ক্লাসটা কখন হবে। জিকে ক্লাস যদি এখন শুরু হয়, এখন আমরা ইনশাল্লাহ শুরু করব। তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া করি। দেখতে দেখতে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে গেল। আমরা অনেক তিতিক্ষা, অনেক চেষ্টা করেছিলাম আমরা তোমাদেরকে পড়ানোর। তো তোমরা যারা গুছিয়ে পড়তে চাও তোমরা পড়ো। আমরা দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়াইছি, এতদিন ফ্রি ক্লাস নিয়েছি। অনেক শিক্ষার্থী আছে আমার অফলাইন শিক্ষার্থী, যারা অফলাইন ব্যাচে আমার সাথে যুক্ত ছিলে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তোমরা নিজে একটু ভালোভাবে পড়ো, ভালোভাবে চেষ্টা করো যেন বাবা মার স্বপ্ন পূরণ করতে পারো। সর্বোপরি স্রষ্টার প্রতি আশীর্বাদ জানো, স্রষ্টার প্রতি প্রার্থনা করো যেন তুমি নিজে সুন্দরভাবে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তবে আমি একটা কথা বলে দিই, তোমরা হৃদয় ফাহিমকে একটা ফোন দাও। তোমরা যারা চান্স পাবে না বা তোমাদের পরীক্ষা যাদের খারাপ হবে, তোমরা হতাশ হবা না ভাই। আমি বলে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার খুব বেশি ইফিশিয়েন্ট হবে বা অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে মুখ দেখাতে পারো না, বিষয়টা এরকম না। তুমি চান্স পাওয়ার প্রথম 1 বছর তোমার কাছে মনে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু এই সেই হ্যানতেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকজন যদি চান্স পায়, তার মানে তুমি তার মধ্যে আলাদা কোনো কিছু না। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না কেন, যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না কেন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একটা বছর পর এক হয়ে যায়। কথা বল। তো তোমরা যারা আছো একটু আমি তোমাদেরকে বলবো, তোমরা গুছিয়ে প্রস্তুতি নাও। একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার বাবা মার স্বপ্ন পূরণ হবে। আমি তোমাদেরকে বলছি সকল বিশ্ববিদ্যালয়ে একই, যদি জাস্ট কালচারটা পরিবর্তন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তুমি কালচারটা বেটার পাবা, অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে ওই রকম হবে না। এতটুকুই। জাস্ট তোমরা নিজের মতো করে প্রস্তুতি নাও, যা পড়ার পড়ছো, চেষ্টা করছো, যা করার হয়ে গেছে, এখন পরীক্ষাটা দাও। চান্স পেলে আলহামদুলিল্লাহ, চান্স না পেলে হতাশ হও না, গুচ্ছের জন্য পড়তে থাকো। আর অনেক বিশ্ববিদ্যালয় আছে, একটা না একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।